রাজনীতি নেশা হতে পারে, রাজনীতি সমাজ সেবা হতে পারে, রাজনীতি পেশা নয়। তোমার কি মনে হয় যে ইডি, সিবিআই বা এই ধরনের যে জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সিজ যেগুলো রয়েছে সেগুলোকে বিজেপি কন্ট্রোল করে? ইউথ, এডুকেটেড ইউথ যারা পলিটিক্স বিমুখ হয়ে যাচ্ছে তাদের রাজনীতিতে আসা উচিত। সিঙ্গুর আন্দোলন যখন চলছিল সেই সময় টাটাকে তারা আনছিল, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই ছিল, গ্রামীণ কৃষকদের জমি বাঁচানোর যে আন্দোলনটা ছিল বা টাটার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, তা সেই সময় তো রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন। রাজনাথ সিং তো বিজেপির হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই সংগ্রামে সাপোর্ট করেছিলেন। তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। অটল বিহারী বাজপেয়ীজি না থাকলেন, আডবাণীজি না থাকলেন, তৃণমূল কংগ্রেস জন্ম। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি আইটির দুটো ব্যাখ্যা করেছিলেন। মানে যখন প্রতীক জ্যানকে বলা হলো যে আইটির হেড, অথচ আমরা জানি যে তিনি নিজে আইটি সেলের হেড। পার্লামেন্ট ক্যান্টিনটা লাইভ টেলিকাস্ট হওয়া উচিত। পার্লামেন্ট ক্যান্টিনটা লাইভ টেলিকাস্ট হলে এই বেকার ঝামেলাগুলো বন্ধ হবে। বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ে আসলো, তারপর কি দেখলাম আমরা? তারপর আমরা হাঁসখালি দেখলাম, আমরা আরজিকর দেখলাম, আমরা কসবা ল কলেজ দেখলাম। ভাঙড়ের উন্নয়ন সম্ভব না? যাবতীয় দুর্নীতি ভাঙড়ে কেন হবে? আচ্ছা, বীরভূম একটা খুব সুন্দর জেলা, যেখানে মিনারেলস আছে প্রচুর, কয়লা, বালি, পাথর সবই আছে। বীরভূমের অনেক কিছু নিয়ে বীরভূমের নাম শোনা যেতে পারে। বীরভূমের নাম খালি ভুলভাল কারণে কেন শোনা যায়? এই মুহূর্তে তুমি শুধু শুনছো না, তুমি ঢুকে পড়েছো এমন এক জায়গায় যেখানে কথাগুলো সাজানো নয়, সত্য। যেখানে প্রশ্নগুলো সহজ নয়, গুরুত্বপূর্ণ। আর উত্তরগুলো কখনো স্বস্তি দেয় আর কখনো ফেলে অস্বস্তিতে। এটা এমনই এক পডকাস্ট যেখানে নীরবতাও কথা বলে। আর প্রতিটা এপিসোডের শেষে তুমি আর থাকবে না। স্বাগতম সেরকমই এক কথোপকথনে, যেটা শেষ হলে শুরু হয় ভাবনা। শোনো মন দিয়ে, কারণ কিছু কথা শব্দ ছাড়িয়েও থেকে যায়। আজকে আমরা যার সান্নিধ্যে এসেছি তিনি একাধারে একজন প্রখ্যাত আইনজীবী, আবার অন্যদিকে তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতি তার প্যাশন। আমরা তাকে অনেক নামি দামি নিউজ চ্যানেলের টক শোতে দেখতে পাই, তার ক্ষুরোধার বুদ্ধি এবং যুক্তি আমরা শুনতে পাই সেই ডিবেট শোজগুলোতে। তিনি শুধুমাত্র বিজেপির যুব মোর্চা ওয়েস্ট বেঙ্গলের ভাইস প্রেসিডেন্ট নন, তিনি বিজেপির লিগাল সেলেরও কো ইনচার্জ, তরুণজ্যোতি তিওয়ারি। দাদা নমস্কার, ধন্যবাদ। কেমন আছো বলো দাদা আগে? এখনো পর্যন্ত ভালো আছি। ওয়েস্ট বেঙ্গলে আর 5টা সাধারণ মানুষ যেরকম আছে ঠিক সেরকমই আছি, ভালো থাকার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা দাদা, এই যে তোমার একটা রাজনীতির প্রতি প্যাশন, তোমার একটা রাজনৈতিক সত্তা রয়েছে, আবার তুমি একটা আইনজীবী, একজন খুব নামী আইনজীবী, প্রখ্যাত আইনজীবী। তো এই যে দ্বৈত সত্তা, এটা কি কখনো তোমাকে নৈতিক সংকটের মধ্যে ফেলেছে? না, প্র্যাকটিক্যালি আজ পর্যন্ত হয়নি। আমি কারণ বলছি। সালটা 2009 সাল। তারও আগে যদি যাই, ছোটবেলায় মানে স্কুলে যখন পড়তাম, স্কুলে পড়ার সময় আমাদের স্কুলে গভর্নমেন্ট স্কুল ছিল, বেঙ্গলি মিডিয়াম একটা গভর্নমেন্ট স্কুল। সেখানে মাঝে মাঝে বই মেলা হতো। মানে ছোটোখাটো বই, লোকজন আসতো, তারা বই এটা সেল করতো, ছোটো বই মেলা হতো। ওখানে বই দেখেছিলাম আমি। আমার 51টি কবিতা। তো আমার 51টি কবিতা হচ্ছে মেরে 51 কবিতায় তার বেঙ্গলি ভার্সন। আচ্ছা, সেটা পড়া, সেটা পড়ে ভালো লাগা, একটা লোককে প্রচণ্ড ভালোবেসে ফেলা। লোকটার নাম হলো অটল বিহারী বাজপেয়ী। তার সম্পর্কে জানা, আস্তে আস্তে আরও জানা, বুঝতে শেখা। বাবা তখন আমার বেঁচে, বাবাকে জিজ্ঞেস করতাম কয়টা জিনিসের মানে, বাবা মানেগুলো বোঝাতেন। ভালো লাগা শুরু হয়। 2004 সালে বাজপেয়ীজি সরকার চলে যায়। 2009 সালে ইউপিএ 2 আবার আসে, মানে ইউপিএ গভর্নমেন্ট 2 সেকেন্ড টার্মটা আবার আসে। সেই 2009 সালে যখন বাংলায় প্রায় মনে হয় 34টা আসন বা 30টার কাছাকাছি আসন তৃণমূল পেয়েছিল, আমি যাই 5 টাকার ফর্ম দিয়ে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিই। 2009 সাল। আমার বন্ধুবান্ধব যারা ছিল সেই সময় কলেজে, আমি কল্যাণীতে থাকতাম। কল্যাণীতে হোস্টেলের বন্ধুবান্ধবকে যখন বললাম এই পার্টি মেম্বারশিপ নিয়েছি আমি, আমাকে বললো পাগল নাকি, ইউপিএ 2 এসছে, তৃণমূল ক্ষমতায় আসবে দেখা যাচ্ছে, তুই বিজেপির মেম্বারশিপ কেন নিচ্ছিস? আমি বললাম ভালো লাগার জন্য, মানে আমরা তো এন্ড অফ দ্য ডে লয়ার হতে চলেছি, প্রফেশনটা এটাই থাকবে। ভালোবাসা, আদর্শের জায়গা বিজেপি, ওখানে ঢোকা। তারপর আস্তে আস্তে পথ চলা, একটা নন পলিটিক্যাল ফ্যামিলি থেকে আমি আসছি। আমার বাবা পলিটিক্স করতেন না, আমার দাদাও করেন না। তো সেখান থেকে দাঁড়িয়ে ছোট্ট জায়গা থেকে উঠে আস্তে আস্তে একটা মণ্ডলের মেম্বারশিপ, সেখান থেকে পরবর্তীকালে লিগ্যাল সেল, সেখান থেকে যুব মোর্চার একজন সাধারণ কর্মী,
সেখান থেকে আস্তে আস্তে উঠে এসে পার্টির হচ্ছে কিছু দায়িত্ব এবং লিগেলের স্টেটের কো ইনচার্জ, সাথে যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট। পার্টি একটা নর্মাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলেকে এই দায়িত্বটা দিয়েছে, দলের অন্যতম মিডিয়া প্যানেলিস্ট করেছে। শুধু আর ব্যক্তিগতভাবে প্রফেশন আর প্যাশনের কোনোদিন কোনো কনফ্লিক্ট হয়ইনি, কারণ আচ্ছা। হতেই পারে না। পলিটিক্স কি বলে? মানুষের সেবা। আমার প্রফেশনে থেকেও আমি যেমন পেইড ক্লায়েন্ট আছে আমার, সেরকমভাবে প্রো বোনো প্রচুর কাজ করতে হয়, সেটাও মানুষের সেবা। প্রফেশনাল থ্রুতে করেই আসি আমরা। তো তুমি যে একটা বৃহৎ রাজনৈতিক দলের মুখপাত্র, তুমি যখন আইনজীবী হিসেবে মামলা লড়ো, তুমি স্বাধীনভাবে লড়তে পারো? আইনজীবী হিসাবে মামলা লড়তে আজ পর্যন্ত কোনো অসুবিধা হয়নি আমার। বেশ কিছু ক্ষেত্রে এরকমও হয়েছে যে আমার উল্টো দিকে যারা আছে, তারাও হয়তো ভারতীয় জনতা পার্টির কর্মী। হয়েছে অনেক ক্ষেত্রে, হয়নি তা নয়। সেক্ষেত্রে আমাকে দল কোনোদিন বলেনি না লড়বে না। বেশ কিছু মামলা লড়তে হয়েছে যেখানে আদার সাইডে হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া পার্টি, সেখানেও আমাকে কোনোদিন প্রেশার করা হয়নি না তুমি করতে পারবে না। দল কোনোদিন প্রফেশনের সাথে পলিটিক্সটাকে গোলায়নি। তবে হ্যাঁ, কিছু বাধ্যবাধকতা অবভিয়াসলি থাকে। কিছু পলিসিগত সিদ্ধান্ত থাকে দলের, সেই পলিসিগত সিদ্ধান্তের এগেনস্টে আমি কোনোদিন যেতে পারবো না। এক্সাম্পল দিচ্ছি, আমার কর্মীকে ধরুন কেউ খুন করেছে, হুম, আমাদের দলের কর্মী আমাদের সহযোদ্ধাকে কেউ খুন করেছে, সে খুনির হয়ে আমি মামলাটা লড়বো না। হুম। এরকম একটা সাম্প্রতিক, কেন হঠাৎ করে এটা বলছি, আইনজীবী হিসাবে লড়তে পারি, আইনজীবী হিসাবে বাধ্যবাধকতা নেই, আমি লড়তেই পারি। কিন্তু মানবিকভাবে একটা দলের কর্মী, অনুগত কর্মী হিসাবে আমি এটা করব না, কারণ যে মারা গেছে সে আমার সহযোদ্ধা। এক্সাম্পল দিচ্ছি আপনাকে, আমাদের শামশেরগঞ্জ মনে আছে, চন্দন দাস, হরগোবিন্দ দাসকে নিয়ে আমরা ভুলিনি এখনো। হুম। মানে ওয়াকফ বিলের নামে তাদেরকে মেরে ফেলা হলো। চন্দন দাসের ওয়াইফের সাথে আমি দেখা করেছিলাম। ওয়াইফ বলল, বাবু আমার বরটা বেঁচে ছিল, ফালা ফালা করে কাটা ছিল বডি, আচ্ছা। গল গল করে রক্ত পড়ছিল। থানা ৩০০ মিটার, পুলিশকে ফোন করলাম, পুলিশ আসেনি, অ্যাম্বুলেন্স আসেনি, আসলে বেঁচে যেত। তারা বিজেপি করতো না, তারা আরএসএস করতো না, তারা বামপন্থী ছিল। তাদের ছোট থেকে শেখানো হয়েছিল ধর্ম হচ্ছে ওপিএম অফ দ্য মাসেস। হুম, তো ওপিএম অফ দ্য মাসেস ভেবে ওরা একদম ধর্মনিরপেক্ষ লোকজন, তাদেরকে ছাড়েনি। তাদের হয়ে মামলা, তাদের খুনিদের হয়ে মামলাটা কে করেছেন জানেন? এটাই দুঃখের ব্যাপার। তাদের খুনিদের হয়ে ওইখানে জঙ্গিপুর কোর্টে মামলাটা লড়েছে সব্যসাচী, সিপিএম এর সব্যসাচী, যে সিপিএম এর ক্যান্ডিডেট ছিল হাওড়া থেকে। হুম। তো এইটা নৈতিকতা। আমার কর্মী খুন যারা করেছে তার বিরুদ্ধে, তার হয়ে মামলা আমি লড়বো না। তো এটা যদি নরমাল। কখনো এরকম দেখা যায়, মানে হাইপোথেটিক্যালি আমি জিজ্ঞেস করছি, যদি দেখা যায় এরকম কোনো খুনের মামলায় যে অভিযুক্ত হুম। সে বিজেপির হয়, তাহলে? কোনো খুনের মামলা যদি অভিযুক্ত বিজেপির হয়, তাহলে এরকম অনেক ক্ষেত্রে আছে আমরা মামলা লড়ি। হুম, অনেক ক্ষেত্রে খুনের মামলা তো আমি অবভিয়াসলি লড়ি। কিন্তু আবার বললাম, আমার পরিবারের লোকজনের খুন যে করেছে তার হয়ে মামলা আমি লড়বো না। অন্যান্য ক্ষেত্রে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি তো দেখছি, বিভিন্ন জায়গায় ইস্যুগুলো দেখতে হুম। পাচ্ছি কি হচ্ছে। মানে এখন আমি তরুণজ্যোতি তিওয়ারি, আমি বাই প্রফেশন লয়ার। আমার নামে প্রায় ১৩-১৪টা মামলা চলছে। আচ্ছা। এরকম কিছু মামলা আছে যেগুলো আমাকে, আমি কোনোদিন যাইনি। ওই হুম, এলাকাতেই ছিলাম না। করা হয়েছে। আচ্ছা। সেরকম ক্ষেত্রে আছে। কিন্তু মানে হরগোবিন্দ দাস, চন্দন দাস ওপেন অ্যান্ড শাট কেস একটা। সেই জায়গাতে সব্যসাচী মামলা লড়ছে খুনিদের হয়ে। এটা দেখতে খারাপ লাগে। কারণ জীবনে অনেক পাপ করেছি। এই ধরনের পাপ করিনি। আশা করি ভবিষ্যতেও করব না। আচ্ছা, তুমি যখন আইনজীবী হিসেবে তুমি যখন হুম। মামলা লড়ো, তোমার কোর্টের মধ্যে নিরপেক্ষতা নিয়ে কখনো প্রশ্ন উঠেছে? আজ পর্যন্ত ওঠেনি। আজ পর্যন্ত ওঠেনি, কারণ অনেক ক্ষেত্রে বিভিন্ন দল করে, বিভিন্ন দলের সাথে যুক্ত। তাদের মামলাগুলো আমাদের কাছে আসে। যদি ওইটা প্রশ্ন থাকতো তাহলে এই মানে কোয়েশ্চেনটা আমাদের কাছে আসতোই না। ফর এক্সাম্পল তৃণমূলের কেউ আছেন, সিপিএম এর কেউ আছেন, কংগ্রেসের কেউ আছেন, তাদের রিলেটেড কোনো ইস্যু, ব্যক্তিগত মামলা, পলিটিক্যাল মামলা না, যখন আমার কাছে আসছে বা আমার জুনিয়রের কাছে আসছে, ফুললি প্রফেশনালভাবে ডিল করা হয়। উই টেক আওয়ার ফিজ অ্যান্ড উই ডু আওয়ার ম্যাটার্স। হুম, সেখান ক্ষেত্রে ওই নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসে না। একটা পুরোনো কথা আছে যে ব্ল্যাক কোটস ডোন্ট হ্যাভ এনি কালার্স। হুম। কালো কোটের রং হয় না। আমরা যখন কালো কোটটা চাপাই তার উপর রং চাপে না। হাইকোর্টের ক্ষেত্রেও যদি বলেন, এটা অদ্ভুত জায়গা হাইকোর্ট। আমি Is it more because black absorbs all the colors? হ্যাঁ, কাইন্ড অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমাদের কালারটা কি? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রাইট? হোয়াইট রিফ্লেক্টস এভরিথিং, ব্ল্যাক অ্যাবজর্বস এভরিথিং। হাইকোর্টের এটা অদ্ভুত জায়গা।
আমি তো চাই পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি হাইকোর্টের রাজনীতির মতো হোক। তুমুল বিরোধিতা থাকে। আমি আপনাকে অনেস্টলি বলছি, কারণ হাইকোর্টে বিভিন্ন দলের লোকজন আছে তো, তুমুল বিরোধিতা আছে। এই তুমুল বিরোধিতার মধ্যেও দেখা যায় তাদের chaos যখন হয় বা পলিটিক্যাল দ্বন্দ্ব হয়, কিন্তু মারপিটটা হয় না। কারণ শিক্ষিত সমাজ তো। পশ্চিমবঙ্গের রাজনীতিও সেরকম হোক, আদর্শগত লড়াই হোক, আদর্শের লড়াই হোক। মানুষ খুনের রাজনীতি পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত। আদর্শটা কি মিসিং এখন রাজনীতি থেকে? কিছুটা, কিছুটা মিসিং। আমি একটা মজার ঘটনা বলছি, এটা ভালো লাগবে। যখন আজ থেকে বছর ৭-৮ আগে হাইকোর্টে কোনো এক বিচারপতির ঘরে একটা মামলা চলছে। এক মহিলা প্রধান বিচারপতি তাকে ডেকে পাঠিয়েছে। মহিলা প্রধান উল্টোপাল্টা কাজ করেছেন, কন্টেম্পটে এসছে। বিচারপতি রেগে মেগে একদম ব্রিটিশ অ্যাকসেন্টে তাকে বলছেন, ডু ইউ নো হোয়াট ইজ কনস্টিটিউশন? তিনি বুঝতে পারেন না। গ্রামের মহিলা প্রধান আর মহিলা কি করে বুঝবে কনস্টিটিউশনটা কি? ভেবেছিলাম বুঝতে পারে না। বলে, বাংলায় বলুন। বিচারপতি বললেন তার উকিলবাবুকে। উকিলবাবু বললেন, আপনি কি সংবিধান জানেন? মহিলা বলল, হ্যাঁ জানি। আমরা কোর্টে ছিলাম, আমরা চমকে গেছি, এ তো বিশাল ব্যাপার। গ্রামের প্রান্তিক মহিলা ভারতবর্ষের সংবিধান জানে, ভালো ব্যাপার। জিজ্ঞেস করেছে, জজ সাহেব, হোয়াট ইজ রিটেন ওভার দেয়ার? বাংলায় বলুন, কি লেখা আছে? ভদ্রমহিলা একটা স্টেপ গেলেন, হাতটা পিছনে দিয়ে একদম স্ট্রেট হয়ে বললেন, মা মাটি মানুষ। তো এই ক্ষেত্রে তো রাজনীতিতে আদর্শ মিসিং। তো মা মাটি মানুষ ফ্যাক্ট, মা মাটি মানুষের রাজনীতি হবে, কিন্তু এটা তো সংবিধান নয়। তো মিনিমাম জ্ঞান থাকছে না, পলিটিক্যাল নলেজ থাকছে না। রাজনীতি একটা ব্যবসার জায়গা পরিণত হয়েছে। পরিষ্কার হিসাব বুঝতে শিখুন। রাজনীতি নেশা হতে পারে, রাজনীতি সমাজ সেবা হতে পারে, রাজনীতি পেশা নয়। যার রাজনীতি পেশা সে করাপ্টেড। এই বার্তাটা কি তুমি তোমার নিজের দলের লোকেদেরকেও সব দিচ্ছ? দলের ক্ষেত্রে বলছি আমি। যার শুধুমাত্র রাজনীতি পেশা সে করাপ্ট হতে বাধ্য। কেন করাপ্ট হতে বাধ্য আমি বলে দিচ্ছি। জীবন হাওয়ায় চলে না, জীবন চলতে গেলে টাকা লাগে, তাই তো? আমার পেশা ফুল টাইম আমি রাজনীতি। আমার ফ্যামিলিতে কিছু নেই। মানে এক্সাম্পল ধরুন, ফ্যামিলির একটা ছেলে, তার পেশা রাজনীতি, অন্যান্য ফ্যামিলি ব্যবসা আছে, বাবার ব্যবসা আছে, টাকা আছে, একটা ব্যাপার। তো ফ্যামিলি বিজনেস আছে। যার ফ্যামিলিতে একমাত্র সোল আর্নিং মেম্বার সে, এবং তার পেশা অনলি রাজনীতি, তার লাক্সারি লাইফস্টাইলটা কোত্থেকে আসে? প্রথম প্রশ্ন। তার লাক্সারি লাইফস্টাইলটা আসবে কোত্থেকে? গাড়ি আসবে কোত্থেকে? দামি দামি সিগারেট আসবে কোত্থেকে? নতুন জামা কাপড় আসবে কোত্থেকে? নিশ্চয়ই করাপশন। তো এই রাজনীতি মানে উইদাউট এনি প্রফেশন বা পলিটিক্স উইদাউট প্রফেশন লিডস টু করাপশন। এটা একটা বাংলা হিসাব বোঝা উচিত। কর্মসংস্থানের অভাবেই কি মানুষ রাজনীতিটাকে আরো পেশা হিসেবে বেঙ্গলে বেছে তাই, নিচ্ছে? বেঙ্গলে তাই। আমি অনেস্টলি বলছি, কোনো একটা লোককে যদি বলো তুমি, আমি তোমাকে ৯,০০০ টাকা দেবো মাসে, ৮ বা ৯,০০০ টাকা, তুমি চাকরি করো। আর সেই লোকটাকে যদি বলো, আমি ১২,০০০ টাকা দেবো, তুমি ভোট দখল করবে, মানুষ মারবে, চমকাবে, সে কিন্তু ৯,০০০ টাকার কাজটা নিয়ে নেবে। কারণ ভোট দখল এতে ঝামেলা আছে। ভাদু শেখকে মনে আছে নিশ্চয়ই, বকটুই কাণ্ড বেশি দিন হয়নি। 10টা মুসলিম পরিবারকে বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, 10 জনকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। সেখানে শুরু হয়েছিল ভাদু শেখ থেকে। ভাদু শেখ তৃণমূল নেতা। তো ভাদু শেখের মাথায় বোম মেরে খুন করা হয়েছিল। বকটুই হচ্ছে একটা জাংশন, বালি পাথরের গাড়িগুলো ওখান থেকে বেরোয়, তো ওখান থেকে প্রচুর টাকা ওঠে। তো ভাদুর বউ বলেছিল যে, আমার স্বামী তো একা খেত না, সবাইকে দিয়ে খেত, তারপরও মারলি কেন? তো ব্যাপারটা এখানে তাই। পশ্চিমবঙ্গে কাজ নেই, শিক্ষিত বেকারের অপশন নেই। আমার মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন যে আমার রাজ্য ১০০ দিনের কাজের প্রথম। কোনো রাজ্য ১০০ দিনের কাজের প্রথম হওয়া মানে সেই রাজ্যে রেগুলার কর্মসংস্থান নেই। আমার রাজ্য ফ্যাক্ট হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। কলকাতা থেকে ইউথরা অন্য রাজ্যে গিয়ে শিফট হচ্ছে, শহরের ইউথরা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। শহর ছেড়ে দিলাম, গ্রামগঞ্জে যদি দেখি আমি, গ্রামগঞ্জ থেকে ছেলে মেয়েরা অন্য রাজ্যে এমনকি বিদেশে চলে যাচ্ছে কাজ করার জন্য, লেবারের কাজ করার জন্য, কারণ তার রাজ্যে কোনো কাজ নেই। তো এই হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন। তো এই সিচুয়েশন যতদিন থাকবে, পলিটিক্যাল ক্যারিয়ার বাড়বে। দাদার সাথে ঘুরলে একটু খাবার পাওয়া যাবে, দাদার সাথে ঘুরলে একটু টাকা পাওয়া যাবে, সেই টাকা দিয়ে জীবনটা চলবে। তার জন্য রাজনীতিতে বেশি দেখা যাচ্ছে। কাজ যদি থাকতো, মানুষের রাজনীতি এত সময় থাকতো না। আমি অন্য রাজ্যের পলিটিক্সগুলো দেখো, দিল্লিতে দেখো, দিল্লিতে
রাজনীতি নিয়ে এত মাতামাতিটা নেই। মহারাষ্ট্রে যখন ভোট হয়, মানুষ যায় ভোট দেয় চলে আসে, এত মাতামাতিটা নেই। এখানে আছে মাতামাতি, কারণ এখানে অন্য কিছু নেই। বিজেপির মুখপাত্র হিসেবে তুমি তোমার দলের সব সিদ্ধান্তের সাথে কি একমত হতে পেরেছো? নাকি কখনো কোনো বিবাদ বা দ্বন্দ্ব লেগেছে? না, দ্বন্দ্ব লাগেনি সেরকম as such। দেখুন, গণতন্ত্র ব্যাপারটা খুব ভালো। রাজনৈতিক দলে অ্যাবসোলিউট গণতন্ত্রটা কিন্তু চলে না। এটা প্র্যাকটিক্যাল বোঝা উচিত। একটা সিস্টেমে চলে তো সবকিছু। হুম। আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পার্টি। আমার যাবতীয় বিবাদ থাকতে পারে, যাবতীয় দ্বন্দ্ব থাকতে পারে, আমি সেটা দলের মধ্যে জানাবো। হুম। নরমাল কি, আমি যদি প্রেসিডেন্টের ডিরেকশন যেটা থাকবে বা আমার দলের উচ্চ নেতৃত্বের ডিরেকশন যেটা থাকবে, সেটা যদি আমি না শুনি, তাহলে আমার নিচে যারা আছেন, যে কার্যকর্তা আছেন, হুম। তারা আমার কথা শুনবে না। তো অ্যাবসোলিউটলি একটা অ্যানার্কি হবে। একটা মানে কি বললো, প্রশ্নাতীত বিশ্বাস। রাজনৈতিক দলগুলো এইভাবেই চলে। একটা আমার নেতৃত্ব আমার কথা ভাবে, আমার নেতৃত্বের কথা আমি থাকবো। আমার যাবতীয় যা প্রশ্ন থাকতে পারে, আমার কনফিউশন হতে পারে, আমার মানে ডাউট হতে পারে, আমার কাছে জায়গা খোলা আছে, আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করতে পারি। আমাদের জিএসরা আছেন, আমাদের ওজিএস আছেন, আমাদের প্রেসিডেন্ট খুব অ্যাক্সেসিবল। যারা প্রেসিডেন্ট ছিলেন, তা সবার কথাই বলছি আমি, খুব অ্যাক্সেসিবল। আচ্ছা। তাদের সাথে গিয়ে আমরা কথা বলতে পারি, সুতরাং ওই কনফিউশনটা থাকে না। আর রাজনৈতিক দলে আমি আবার বলছি, অ্যাবসোলিউট গণতন্ত্র এটা বলতে যান, হুম। সেটা যদি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল দেখে দিন আমাকে। বামপন্থীরা বলে তো, বামপন্থীদের মধ্যেও কি চলে? কারোর মধ্যে চলে না। কারণ তাহলে দলের স্ট্রাকচারটা ভেঙে পড়বে। হুম। প্রশ্নাতীত আনুগত্য, দলের প্রতি বিশ্বাস, এইটা রাজনৈতিক দলের মূল ইএসপি। যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে দলটা নষ্ট হয়ে যাবে। আবার বলছি, কনফিউশন যেগুলো থাকে, আমার ভেন্টিলেট করার জায়গা আছে, ওপেন বলতে পারি আমি, এবং সেগুলোই করা হয়। যে কোনো দলের অনুগত সৈনিকদের তাদের লিমিটেশন জানা উচিত, তাদের অধিকার জানা উচিত। ফর এক্সাম্পল, আমি এই যে এখন আসছি, আমি আমার রোল নিয়ে বলতে পারি। আমি যদি বলি দলের ওই নেতাটা না ঠিকঠাক কাজ করছে না, হুম। বা ওই নেতাটার এটাই, ওটা আমার রোল নয়। প্রত্যেকটা রাজনৈতিক দলের সবার ছোট ছোট পার্ট থাকে। হুম। প্রত্যেকটা কর্মী স্তরের, বুথের কর্মীর একটা দায়িত্ব আছে, হুম। মণ্ডলের কর্মীর একটা দায়িত্ব আছে, জেলার কোনো কর্মীর দায়িত্ব আছে। আবার এই দায়িত্বগুলোর মধ্যেও ভাগ আছে। হুম। মণ্ডলের বিভিন্ন দায়িত্ব যারা আছে, তাদের দায়িত্বগুলো আছে। কাউকে কোনো এক্সট্রা কাজ করতে হবে না। যার যেইটুকু কাজ, সে যদি সেইটুকু করে নেয়, তাহলেই অনেক। আমাদেরও সেম, আমাদের কাজ খুব লিমিটেড। আমরা সব বিষয় জানি না। আমাকে রকেট সায়েন্স নিয়ে বললে আমি বলতে পারবো না। সংগঠনের কিছু সেক্টর নিয়ে আমার দায়িত্ব নয়। সংগঠন নিয়ে মন্তব্য করার দায়িত্ব সংগঠনের সাধারণ সম্পাদক বা দলের সাধারণ সম্পাদকদের, আমার নয়। সুতরাং আমার লিমিটেশন যদি আমি জানি, তাহলে প্রবলেম হওয়ার কথাই না। এই যে তুমি টিভি ডিবেটস গুলোতে যাও, এখানে তো অনেক ব্যক্তিগত আক্রমণের সম্মুখীন হতে হয় তোমাকে। প্রচুর হয়। তা তোমার কি মনে হয় যে সেটা অনেকটাই রাজনীতির যে একটা আবহাওয়া বা রাজনীতির যে একটা মান, সেটাকে অনেকটা নামিয়ে দিচ্ছে এটা আজকে? এখানেই হয়। আ অ্যাকচুয়ালি লেফট যেখানে ছিল, লেফট ইনফ্লুয়েন্স যেখানে ছিল, হুম। সেই রাজ্যগুলো এটা এফেক্টেড, এটা এই রোগের দ্বারা আক্রান্ত। ত্রিপুরা যেমন আক্রান্ত, কেরালা যেমন ভীষণভাবে আক্রান্ত, পশ্চিমবঙ্গ তেমনভাবে আক্রান্ত। মনে আছে একটা সময় ছিল ২০১১ আগে, মুখ্যমন্ত্রী বলতো যে বামেদের পরিবারের সাথে বিয়ে দেওয়া যাবে না। হুম। বা কেউ প্রেম করছে, বিয়ে করে দেওয়া যাবে না। হুম। বামেদের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে না। এটা তখনকার ডিরেকশন ছিল। তো আজকের দিনেও এটা ব্যক্তিগত ব্যাপার চলে আসে। আমি তো মনে করি যে হুম। পার্লামেন্ট ক্যান্টিনটা লাইভ টেলিকাস্ট হওয়া উচিত। পার্লামেন্ট ক্যান্টিনটা লাইভ টেলিকাস্ট হলে এই বেকার ঝামেলাগুলো বন্ধ হবে। কারণ যাবতীয় ঝামেলা, যাবতীয় কিছু, আমি বলি লড়াই হোক, তুমুল লড়াই হোক, আদর্শগত লড়াই হোক। মানুষ মরার রাজনীতিটা বন্ধ হোক। যে মরে, তার পরিবারের লোকজন যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ত্রিলোচন মাহাতো, ১৮ হুম। বছরের একটা ছেলে। সে ১৮ বছরের ছেলেটাকে মরতে হলো সে বিজেপি করে বলে। তো ওর মায়ের কি দোষ ছিল? আরেকটা ছেলের সাথে দেখা হলো, রিপন দাস, আর বাবা হচ্ছে বাপিদা। হুম। বাপিদাকে মারা হলো, তো বাচ্চা ছেলে আছে তার হুম। একটা। বাচ্চাটার কি দোষ ছিল? তৃণমূলের ভোটের সময় তৃণমূলের লোকজন মারা যায়, তৃণমূলের হাতেই মারা যায়। যারা মারাই যায়, তাদের কি দোষ ছিল? বিহারকে নিয়ে বলা হতো হুম। একসময়। বিহারের জঙ্গল রাজ নিয়ে কথা হতো। আচ্ছা বলুন তো, বিহারের ইলেকশন হলো, বিহারের জঙ্গল রাজে কজন মারা গেল? হুম। মরে না, কিন্তু পশ্চিমবঙ্গে চেঞ্জ হয় না কেন? হুম। এই কালচারটা পশ্চিমবঙ্গে চেঞ্জ দরকার। রাজনীতি হোক, রাজনীতি আদর্শগত লড়াই হোক,
পলিসিগত লড়াই হোক, কিন্তু ওই ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত খুনোখুনি এটা বন্ধ হওয়াটা প্রয়োজন আছে। মানে তুমি আরো বিশেষভাবে এটা বলছো যে পার্লামেন্টের ক্যান্টিনটার একটা লাইভ স্ট্রিমিং হওয়া হুম, উচিত এই তাহলে কারণে। মানুষ বুঝবে। তাহলে এটা হয়তো মানুষ বুঝতে পারবে যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ না, যায়। ব্যাপারটা রাজা, রাজা যুদ্ধ, ওলু খাগড়ার প্রাণের ব্যাপার না। অটল বিহারী বাজপেয়ী সেটা বিখ্যাত কথা মনে হুম, আছে? ১৩ দিনের সরকার যাওয়ার পর হুম। যে সরকারে आएगी, सरकारें সরকারে जाएगी, যায়গি। पार्टियाँ बनेगी, पार्टियाँ बिगड़ेगी, लेकिन ये देश चलना चाहिए। রাইট। তো এটা হচ্ছে গণতন্ত্রের আসল কথা। হুম, রাজা, রাজা যুদ্ধ, উলু খাগড়ার প্রাণ। আমি একটা কথা বলি, অটল বিহারী বাজপেয়ী জীবন থেকে আমার অত্যন্ত পছন্দের একজন ব্যক্তি। দুটো জিনিস। একটা ব্যাপারে মানে হচ্ছে ডিবেট হবে, নেহরুজি আঁচ করতে চাইছেন না। হুম। অটল বিহারী বাজপেয়ী উনাকে প্রচুর গালাগালি করেছেন, বাইয়ে দিয়ে গেছে। মানে গালাগালি মানে ভদ্র ভাষায়। হ্যাঁ, অফ এখনকার কোর্স। রাজনীতি নয়। এবার করার পর লাস্টে অটল বিহারী বাজপেয়ী ওনাকে বাজপেয়ীকে নেহরুজি ডেকেছে। পিঠ চাপড়ে বলেছে, "শাব্বাস! मैं रहूँ या ना रहूँ, মানে I believe एक হুম, दिन तुम देश का प्रधानमंत्री बनोगे।" হুম, সেই অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর যখন পার্লামেন্ট থেকে দেখে নেহরুজির ছবি সরিয়ে দেওয়া হয়েছে, তখন জিজ্ঞেস করা হলো, "কেন সরানো হয়েছে?" তখন বলল, "না, উনি তো এখন আর নেই।" বলে, "উনি দেশের ১ম প্রধানমন্ত্রী। উনার ছবি কেন থাকবে না? ছবিটা কালকেই লাগাবেন।" তো দিস ইজ দ্য পলিটিক্স। এই পলিটিক্সটা আমরা কবে দেখব? এই পলিটিক্সটা আমরা বাংলায় কবে দেখব? পশ্চিমবঙ্গে কবে দেখব? এই সৌজন্যতাটা কি ফিরবে? এক্সাক্টলি। হ্যাঁ, ফেরা উচিত তো। কেন ফিরবে না? আমি আবার বলছি, আমার সাথে তৃণমূলের রাজনৈতিক বিরোধ আছে। আমার সাথে সিপিএম এর রাজনৈতিক বিরোধ আছে। কিন্তু সেই রাজনৈতিক বিরোধটা তো মানে এমন জায়গায় যাওয়া উচিত না যে খুনোখুনির পর্যায়ে হয়ে যাবে। হুম। কি হবে? হয় আমার মায়ের কোল খালি হবে অথবা আরেকজনের মায়ের কোল খালি হবে। তো এন্ড অফ দ্য ডে একটা পরিবার ধ্বংস হবে। এটার থেকে তো বেরোনো উচিত। খুনোখুনিটা তো হয় এবং এর শিকারও হয়তো নিচুর তলার মানুষরা, নিচুর তলার না, কর্মীরা। উপরের তলাও হয়। নিচু তলা কেন? সত্যজিৎ বিশ্বাসকে ভুলে গেলেন? হুম, আ আমাদের নদিয়ার একজন এমএলএ ওপেন স্টেজে তাকে গুলি করে মারা হলো। হুম, যার নামে খুনের অভিযোগ, সে আবার তৃণমূল জয়েন করেছে রিসেন্টলি। তো উপরতলার লোকজনও তো মারা যায়। তো মারা যাওয়াটা নরমাল হয়ে গেছে। পলিটিক্সে আর তৃণমূল লোকজনের সাথে দেখলে আমার ভয় লাগে না আজকাল। মানে হুম, honestly ভয় লাগে। আমি কোনো তৃণমূল লোকের সাথে খারাপ ব্যবহার করতে চাই না। কারণ ওদের যা অবস্থা হয়েছে এখন যেকোনো দেখায় শেষ দেখা হতে পারে। হুম। মানে আমাদের কিছু করার দরকার নেই। নিজেদের মধ্যে ভাগ বটোয়ারার করে মানে খুনোখুনি করে মরছে। তো দিস পলিটিক্স শুড এন্ড। আমি হুম, আবার বলছি আদর্শের লড়াই হোক। আরেকটা জিনিস আছে আমার দাবি, মানে রিকোয়েস্ট, মানে হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি আমি। ইউথ, এডুকেটেড ইউথ যারা পলিটিক্স বিমুখ হয়ে যাচ্ছে তাদের রাজনীতিতে আসা উচিত। আমি চাইবো হয়তো আমার দলেই আসুক। হুম, আমার দল যদি পছন্দ না হয় তারা যেকোনো দলে যাক। হুম, শিক্ষিত ব্যক্তি যারা যদি রাজনীতিতে আসে তার রাজনীতি সমৃদ্ধ হবে। হুম, রাজনীতির ভালো হবে। তাহলে হয়তো লড়াইটা আদর্শের হবে। এই নোংরামিটা হবে না। হুম। এন্ড অফ দ্য ডে আমরা বেচা-ফেচার থেকে ভালো মন্ত্রী ডিজার্ভ করি। আচ্ছা, পশ্চিমবঙ্গে বিজেপি কি শুধুমাত্র একটা বিরোধী রাজনৈতিক দল হিসেবেই থেকে গেছে? নাকি তার রোলটা আরো বড়, আরো বৃহৎ? উম পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি তার সৃষ্টির ১ম দিন থেকে পশ্চিমবঙ্গে লড়ছে। হুম, তৃণমূল কংগ্রেস জন্মেছে, তৃণমূল কংগ্রেসকে জন্ম দিয়েছে ভারতীয় জনতা পার্টি। অটল বিহারী বাজপেয়ীজি না থাকলেন, আডবাণীজি না থাকলেন, তৃণমূল কংগ্রেস জন্মাতো না। হুম, ভারতীয় জনতা পার্টি এরকম অনেক জায়গায় আছে, অনেক এলাকা আছে যেখানে যদি আপনারা দেখেন, ভারতীয় জনতা পার্টির প্রায় ৩০ বছর, ৩৫ বছর ধরে পঞ্চায়েতে মেম্বার আছে। হুম, তারা আছে। আমরা স্টেডিলি গ্রো করেছি এখানে। হুম, আমরা আস্তে, আস্তে এগিয়েছি। ভারতীয় জনতা পার্টিকে অপ্রাসঙ্গিক ধরা হতো। ভারতীয় জনতা পার্টির ১ম ৩ টে যখন শ্রমিকদের একটা বক্তব্য কদিন আগে শুনেছেন, হুম, যে উনি যখন উপনির্বাচনে জিতলেন, উনি বিশ্বাস করতে পারেননি যে উনি জিতেছেন। সত্যিই বিশ্বাস করতে পারেননি। ভারতীয় জনতা পার্টির ৩ টে বিধায়ক জিতল। সেখান থেকে ৭৭ তে আসলো। এখন আমরা সরকার করার কথা ভাবছি। ভারতীয় জনতা পার্টি একটা কনস্ট্রাকটিভ বিরোধী। আপনার দর্শক যারা দেখবেন এক্ষুনি, তাদেরকে গুগল না করে একটু মনে করে বলতে বলুন, কমেন্টে লিখতে বলুন যে ১১ থেকে ১৬, ১৬ থেকে ২১ পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা কে ছিল? হুম, পশ্চিমবঙ্গের মূল বিরোধী দল কে ছিল? গুগল না করে কজন লিখতে পারে জিজ্ঞেস করুন। হুম, কনফিউশন হয়ে যাবে। তারপর থেকে বিরোধী দলনেতা কে পশ্চিমবঙ্গের জানে। বিরোধী দল হিসাবে ভারতীয় জনতা পার্টি কাজ করেছে।
বিরোধী দল হিসেবে মানুষের পাশে গেছে, এবং আমরা কাজ করেছি বলেই প্রায় এই বছরে 200-র কাছাকাছি মামলা, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেই অন্তত 104টা মামলা, একার পুরো 204টা মামলার মতো আমাদের করতে, 200-র উপর মামলা করতে হয়েছে সভা সমিতির অনুমোদন চাওয়ার জন্য। দুর্গাপুজো যখন অনুমতি হয় না, তার মামলাগুলো করে ভারতীয় জনতা পার্টি। বকটুই তৃণমূল কর্মী খুন হয়, তার মামলা করে ভারতীয় জনতা পার্টি। মোথাবাড়িতে হিন্দু পলায়ন, হিন্দুরা মরে যেত যদি শনিবার কোর্ট খুলে মামলা না করা হতো, কে করেছে? ভারতীয় জনতা পার্টি। শামশেরগঞ্জ মামলা কে করেছে? ভারতীয় জনতা পার্টি। হাঁসখালি কে করেছে? ভারতীয় জনতা পার্টি। পোস্টওয়াল ভায়োলেন্সে বিভিন্ন লোককে রক্ষা করে বাড়ি পৌঁছানোর কাজ করেছে কে? ভারতীয় জনতা পার্টি। শুধু বিরোধী দল হিসাবে আমরা থেকে যাইনি, আমরা গণতন্ত্রের সেফটি ভালভ হিসাবে এখানে কাজ করেছি। এতটা দৃঢ় বিশ্বাস যে সামনের ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসছে, এর ভিত্তি কি এসআইআর? না, এর ভিত্তি একদমই এসআইআর না, এর ভিত্তি হচ্ছে মানুষের পেন। আমি এক্ষুনি বললাম যেমন মিডিয়াতে কোনো ওপিনিয়ন ফর্ম করে না, কিন্তু এন্ড অফ দ্য ডে না খিদে সবার পায়, তাই না? তো আমার খাওয়ার লাগে, মাছে ভাতে বাঙালির কথা বলা হয়, তো বাঙালি মাছ ভাত খেতে ভালোবাসে। তুমি বাজার চলে যাও, বাঙালি একটা মোটামুটি সাইজের চিতল যদি কিনতে যাও, দাম হচ্ছে 1200 টাকা। একটা কাতলা মাছ, বড় না, ওই 2.5-3 কেজির কাতলা, তার বড়গুলো দাম বেশি, তার দাম ওই 200, গোটা কিনলে 280 থেকে 300 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে ইলিশ মাছ, যদি খুব ভালো লাগে ইলিশ মাছ খেতে, মাঝারি সাইজের ইলিশ 1500 টাকা। মাছ দামি হয়ে যাচ্ছে। চিকেনে যাও, চিকেন হচ্ছে 260 থেকে 280 টাকা, মাটন 850 থেকে 950 টাকা। তো 1000 টাকার ভাতা দিয়ে কি বাঙালি মাছে ভাতে থাকতে পারবে? আমার প্রশ্ন থাকবে এটা। বাঙালির কাজ দরকার, বাঙালি আজকে পরিযায়ী শ্রমিক, বাঙালি কাজের জন্য অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে, বা এখানে কাজ নেই। শিক্ষিত যুবকরা কাজ করছে অন্যান্য, এই রুটটাই আমি দেখি। টোটো চালায় যারা, টোটো যারা চালাচ্ছে তারা বেশিরভাগ হচ্ছে গ্র্যাজুয়েট করা ছেলে। কোনো কাজ ছোট না, সব কাজ ভালো, কিন্তু এটা কি আমার ভবিষ্যৎ হতে পারে যে আমার মানে শিক্ষিত ছেলেরা কাজ পাবে না এখানে, অন্য রাজ্যে চলে যাবে, শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করবে? মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঘোষণা করলেন, পরিযায়ী শ্রমিক ফিরলে আমরা 5,000 টাকা করে পার মান্থ দেবো। খুব ভালো প্রপোজাল। প্রশ্ন হচ্ছে কজন ফিরলো? অন্যান্য রাজ্যে নাকি প্রচুর অত্যাচার হচ্ছে, অন্যান্য রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর নাকি প্রচুর অত্যাচার করে ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছে, তাও তারা ফিরছে না। কেন ফিরছে না? কারণ ওখানে থেকে তারা 70 থেকে 75,000 টাকা প্রত্যেক মাসে রোজগার করছে, বাড়িতে কিছু নিজের খরচা মিটিয়ে বাড়িতে টাকা পাঠাতে পারছে। 5,000 টাকায় তো সংসার চলবে না, 5,000 টাকা রেশনের চালে সংসার চলবে না। আমার মুখ্যমন্ত্রী গর্ব করে বলেন, তিনি নাকি, ওনার অঙ্কর হিসাব গোলমাল আছে, প্রায় 9 কোটি মানুষকে নাকি 2 টাকাকেই চাল দেন। মানে তারা রেশনের রেশনে আওতার 2 মধ্যে টাকাকেই এনেছে। চাল পায় না, রেশনের আওতা না, 2 টাকাই চাল দেন। আচ্ছা। 2 টাকাকেই চাল কারা পায়? যারা বিপিএল এ আছে। বিপিএল এ যারা আছে তারা যদি 2 টাকাকেই চাল পাচ্ছে, মানে রাজ্যের 9 কোটি মানুষ বিপিএল, বিলো পভার্টি লাইন। এটা গর্বের বিষয় না, এটা লজ্জার বিষয়। গরিব মানুষ আরো গরিব হয়ে গেছে, তার কাছে দুবেলা দুমুঠো খাবার টাকা নেই, বাড়ির ছেলেরা বাইরে চলে যাচ্ছে, বৃদ্ধ বাবা মা এখানে পড়ে থাকছে, কলকাতা শহর গ্রামাঞ্চল সব বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। এই অবস্থার পরিবর্তন দরকার, মহিলা সুরক্ষার প্রয়োজন আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি 11 থেকে দেখি, 11-র প্রমিস ছিল কি, ক্ষমতায় আসার 6 মাসের মধ্যে শিল্প আনবো, কেন্দ্রীয় হারে দিয়ে দেবো, হলো না। 16-এ কি হলো? আমাকে দেখে ভোট দিন, 294টা কেন্দ্রে আমিই প্রার্থী, কে চুরি করেছে না করেছে দেখার দরকার নেই। মানুষ ভাবলো ঠিক আছে চলো আরেকটা দাও, সুযোগ দিল। 21 আসলো, 21-এ কি হলো? বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার মেয়ে আসলো। তারপর কি দেখলাম আমরা? তারপর আমরা হাঁসখালি দেখলাম, আমরা আরজি কর দেখলাম, আমরা কসবা ল কলেজ দেখলাম, এবং তারও আগে যদি বলি, আসার পরপরই আমরা দেখেছিলাম হচ্ছে পার্ক স্ট্রিট। ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম, আর এক স্বাধীন চেতা মেয়ে সারাদিন কাজ করে, সারা সপ্তাহ কাজ করে নিজের ইনকামের টাকায় সেটা ক্লাবে গেছে। গ্রামের দিকে ক্লাবিং ব্যাপারটা না, কিন্তু শহরে তো কোয়াইট কমন। ক্লাবে গেছে নিজের টাকায়, তার যখন ধর্ষণ হলো তাকে শুনতে হলো কল গার্লের সাথে ঝামেলা। স্বাধীন চেতা একটা মেয়ে, সে ক্লাবে যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ক্লাব খুব খারাপ জায়গা গেল। একটা বাচ্চা মেয়ের, তার পাশের বাড়ি তৃণমূলের নেতার ছেলে
তাকে জন্মদিনের পার্টিতে ইনভাইট করেছে। সেখানে গেল, সেখানে তার ধর্ষণ হলো, মারা গেল। তো একটা স্বাধীন চেতা একটা বাচ্চা মেয়ে পাশের বাড়ির জন্মদিনের পার্টিতে যেতে পারবে না। মহিলা ডাক্তার 50 ঘন্টা হাড় ভাঙা খাটুনির পর সে গেল একটু রেস্ট নেওয়ার জন্য। সেখানে তার ধর্ষণ হলো, খুন হলো। মানে ডাক্তার তার হাসপাতালের মধ্যে সুরক্ষিত নয়। একটা মেয়ে পড়ে, লয়ার হওয়ার ইচ্ছা তার, তাকে রেপ করা হলো, সে রেপের ভিডিও করা হলো। তো মহিলা সুরক্ষা কোথায়? বাংলার মেয়ে তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়। পশ্চিমবঙ্গের শিল্প আসলো কোথায়? মুখ্যমন্ত্রী বলেন আমাকে দেখে ভোট দিন, 294টা কেন্দ্রে আমিই প্রার্থী। তাহলে 294টা কেন্দ্রে যাবতীয় দুর্নীতির দায় মমতার। 26,000 চাকরি বাতিল, চাকরি চুরির দায় মমতার, প্রাইমারি চাকরি চুরির দায় মমতার, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুর্নীতির দায় মমতার, চাল চুরি, ত্রিপল চুরি থেকে আরম্ভ করে যাবতীয় চুরির দায় মমতার। মানুষ এগুলো দেখছে। এসআইআর ইজ এ নর্মাল প্রসেস। ভারতীয় জনতা পার্টি এসআইআর নিয়ে ভাবিত নয়। তুমি আমাকে একটা জিনিস বলো, 1,000 টাকা ভাতা দিয়ে একটা মহিলাকে ক্ষমতায়ন কি করে করা হয়? উল্টোটা আমি বলি। বিজেপি শাসিত রাজ্য থেকেই এই জিনিসটা দেওয়া হয় না? একদম, একদম হয়। আমি তো সেটাই আসছি। আমি তো সেখানেই আসছি। বিজেপি শাসিত রাজ্য ভাতা দেওয়া হয়। আমরা পশ্চিমবঙ্গে এমন প্রমিস করছি। আমরা অন্নপূর্ণা ভান্ডার দেবো 3,000 টাকার সাথে আরো কিছু দেবো। কি দেবো? 2 টো স্কিমের কথা বলছি। আরোগুলো পরে হয়তো কোনোদিন সুযোগ হলে বলবে। নাহলে এটার জন্য একটা 3 ঘন্টার পডকাস্ট লাগবে। একটা হচ্ছে লাখপতি দিদি, একটা হচ্ছে ড্রোন দিদি। শুনতে অদ্ভুত লাগছে। লাখপতি দিদিটা কি জিনিস? তার আগে ভেঙে বলি, আর একটু ভাঙি লাখপতি দিদিকে, তারপর আসছি। গুজরাট, মহারাষ্ট্রে যদি তুমি যাও দেখবে সমুদ্রের ধারে বিভিন্ন ফুড কার্ট আছে। ছোট ছোট কার্টগুলো আছে, ফুডে মহিলারা অপারেট করে। সব একই রকম দেখতে, আর জায়গাটাকেও যেমন সুন্দর লাগে দেখতে, ওদের বিক্রি বাট্টাও হয়। ওটা কি জিনিস? ওটা সরকারি একটা প্রকল্প, লাখপতি দিদির একটা পার্ট। লাখপতি দিদির পার্টটা কি হয়? সরকার থেকে ওই সুন্দর কার্ডটা গুছিয়ে দেওয়া হয়, একটা টাকা দেওয়া হয়, সেদিকে তারা ব্যবসা শুরু করে ওখানে। ব্যবসা শুরু করে ওখান থেকে আর্ন করে। মহিলারা সংসারে শুধু হেল্প করছে না, মহিলারা সংসার চালাচ্ছে। তারপরের স্টেজ কি আসছে? লাখপতি দিদি, যার ব্যবসা একটু ভালো হচ্ছে, তার ফান্ডিং আর একটু বাড়াচ্ছে, তাকে টাকা দিয়ে ব্যবসা সুযোগ করে দিচ্ছে। লাখপতি দিদি আর একটু পোর্শন তাদেরকে স্বাবলম্বী করছে। ফলে মহিলাদের অ্যাকচুয়াল ক্ষমতায়ন হচ্ছে, এটাকে ওমেন এম্পাওয়ারমেন্ট বলে। আমি যদি ওড়িশা দেখি, পাশের রাজ্য, ওড়িশাতে ভাতা যেমন আছে, মহিলাদের এককালীন 50,000 টাকা করে দেওয়া হয়েছে। আচ্ছা। 50,000 টাকা কেন দেওয়া হচ্ছে? তারা ছোটখাটো ব্যবসা করতে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 1,000 টাকা আমি যদি ভাতা দিচ্ছি, যাতে ক্ষমতায়নের জন্য যদি কিছু না করছি, তাহলে লাভটা কি হচ্ছে? আমি ভাতা দিচ্ছি 1,000 টাকার, সাথে এনশিওর হচ্ছে বাড়ির লক্ষ্মী গণেশ যারা আছে, অর্থাৎ মহিলার ছেলে মেয়ে যারা আছে, তারা কাজটা পাচ্ছে না। মহিলার 1,000 টাকা ভাতা, তিনি আনন্দে গিয়ে নাচতে নাচতে গিয়ে ভোট দিয়ে এলেন মমতাকে, আর তার ছেলে মেয়ের চাকরি, যোগ্য চাকরিটা 15 লাখ টাকায় বিক্রি হয়ে গেল অন্যজনের কাছে। কন্যাশ্রী প্রকল্পটাও তো আসছি, রয়েছে। সেটাও আসছি। কন্যাশ্রী কত টাকা? 25,000 টাকা মনে হয়, তাই না? কন্যাশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় যে 25,000 টাকার একটা প্রকল্প, ভালো কথা। কলেজে ভর্তির সময় আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি। কলকাতা মোটামুটি ঠিকঠাক কলেজে আমাকে ভর্তি করে দেখো। তৃণমূল ছাত্র পরিষদের দয়ায় মোটামুটি ঠিকঠাক কলেজে এক একটা সিট বিক্রি হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো 25,000 টাকার কন্যাশ্রী দিয়ে 1.5 লক্ষ টাকার সিটটা কেনা যায় তো? প্রশ্ন থাকবে আমার। আচ্ছা, মহিলা বাড়ির মেয়েকে শান্তিতে আপনি পাঠালেন, শান্তিতে গেল কলেজে, গ্যারান্টি আছে কসবা ল কলেজ হবে না? গ্যারান্টি আছে আরজি কর হবে না? মহিলা ক্ষমতায়নটা কি? মহিলাদের সুরক্ষা। মহিলা ক্ষমতায়নটা কি? মহিলাদের বেটার থাকার জায়গা, তাদের ব্যবসার সুযোগ করে দাও, তাদের কাজের সুযোগ করে দাও। মুখ্যমন্ত্রী বলছেন রাতের বেলা মহিলাদের বেরোতে দেওয়া যাবে না। রাত 10টার পর মহিলারা বেরোচ্ছেন কেন? দুর্গাপুর ঘটনায় মনে আছে? বললো রাতের বেলা বেরিয়েছে কেন? তার কয়েকদিন পরে আমাদের মহিলা টিম ফুটবল মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতলেন। বলা হলো যে রাতের বেলা মহিলারা বেরিয়েছিল ওয়ার্ল্ড কাপ টানার জন্য। আমাদের মহিলারা যখন সব জায়গায় এগিয়ে আসছে, সব জায়গায় এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় বলছে রাতের বেলা বেরোনো যাবে না, নতুন আইন এনে বলে রাতের বেলা কাজ করা যাবে না। এটা কেন? নারী পুরুষ সমান, জেন্ডার ইকুয়াল, এটা কি ওমেন এম্পাওয়ারমেন্ট? আর এই ওমেন এম্পাওয়ারমেন্ট টার্মটা খুব সুন্দর। কলকাতা শহর তাও কোর,
কলকাতা শহরে গণ্ডি পেরিয়ে ওমেন এম্পাওয়ারমেন্ট শেষ হয়ে যায়, ওখানেই ওমেন এম্পাওয়ারমেন্ট শেষ। গ্রামগঞ্জের মহিলার ওমেন এম্পাওয়ারমেন্ট বলে কিছু নেই। থানা যদি অভিযোগ করতে যায় কোনো কারণে, একটা থানার একটা সাধারণ এসআই নিজেকে পুলিশ মন্ত্রী মনে করেন। মহিলাদের কুপ্রস্তাব দেওয়াটা খুব কমন ব্যাপার হয়ে গেছে পুলিশের কাছে। এগুলো ওমেন এম্পাওয়ারমেন্ট না। ওমেন এম্পাওয়ারমেন্ট মানে অ্যাকচুয়াল ক্ষমতায়ন করা, তার কাজের সুযোগ করা। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলো আছে সেগুলোকে নিয়ে আসা, সেগুলোকে এখানে সুযোগ করা। তাহলে ভারতীয় জনতা পার্টি যেটা প্রমিস করছে এখানকার মহিলাদের জন্য, এগুলো সেন্ট্রাল স্কিম, নতুন কিছু নয়। মানে তুমি বলছো যে বিজেপি যদি শাসন ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গ সমস্ত মহিলারাই সুযোগটা পাবে, একদম। আর এরপরে আর কোনো কসবা ল কলেজের ঘটনা বা আরজি করের মতো ঘটনা আর ঘটবে না, এই না, না, গ্যারেন্টিটাও না, 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 বিজেপি। না, 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 এটা সম্ভব না। কেন সম্ভব না বলছি? আর কোনো ঘটনা ঘটবে না, এটা যদি বলি আমি মিথ্যে বলবো। কারণ আই লাইক টু বি ট্রু টু মাইসেলফ অ্যাট লিস্ট। কিন্তু এটা এনশিওর হবে যে এখানে শাস্তিটা হবে। উত্তরপ্রদেশ, বাংলাটা উত্তরপ্রদেশ হয়ে যায়নি, তাই না? প্রচার হয় উত্তরপ্রদেশের মানুষের মানে মাসিক আয় আর বাংলাটা মানুষের মাসিক আয়টা দেখে নাও। বাংলাটা গুজরাট হয়ে যায়নি, গুজরাটের মানুষের মাসিক আয় আর বাংলাদেশের মানুষের মাসিক আয়টা দেখে নাও। ক্রাইম ওখানেও হয়, ওখানে পানিশমেন্টটা হয়। আজকে বেঙ্গলকে ঠান্ডা করার জন্য হয়তো ওই শুনতে খারাপ লাগে, যোগী ট্রিটমেন্টই লাগবে, বুলডোজারই লাগবে। বেঙ্গলকে ঠান্ডা করার জন্য ওই কয়টা এনকাউন্টারই লাগবে। কিছু জিনিসের রিফর্ম হয় না, মানতে শেখো। মানে থিওরি অফ পানিশমেন্টের রিফর্মেটিভ থিওরি ইজ অ্যাবসার্ড। রিফর্ম হয় না। যে বাচ্চা, যারা একটা বাচ্চাকে রেপ করতে পারে, যারা ধর্ষণ করে, তাদের রিফর্মেশন হবে। কিন্তু এই যে না, কথা। এক মিনিট শেষ করে দিচ্ছি জাস্ট। ওকে। এনশিওর হবে যেন পানিশমেন্ট হয়। আচ্ছা, বেশ কিছু ঘটনা ঘটলো। ধনঞ্জয়ের পর রাজ্যে ফাঁসি কোনটা হয়েছে? ধনঞ্জয়ের ঘটনার পর রাজ্যে মানে মৃত্যুদণ্ড কার হয়েছে? বা এই সিরিয়াস এনকাউন্টার এরকম কটা হয়েছে? কজন? হ্যাঁ, কোনো একটা ড্যাম ধর্ষক তাকে মেরে দিক, আমরা একটু আহা-হু করে দেবো। আমরা একটু আহা-হু করে দেবো। কল্ড হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা তাই তো শুনতে চায়। আমরা আহা-হু খারাপ হয়েছে বলে দেবো। মনের দিক থেকে খুশি হব। এই সমাজটা ধর্ষকদের সমাজ নয়। সমাজ থেকে যদি ধর্ষকরা যায়, দু একজন যদি যায়, অন্যরা ভয় পাবে। নাহলে কি ভাববে? রেপ করবো, বেরোবো, বেল পেয়ে যাবো, কদিন চলবে, ব্যাস খতম। আমার লাইফ টাইমে আমার কিছু হবে না। কামদুনির আজ পর্যন্ত কিছু হলো? কামদুনির ধর্ষকদের কি হলো? কয়েকজন ছাড়া পেয়ে গেল, ফাঁসির আদেশ হয়ে গেল। কেন হলো? জাস্টিস জয়মাল্য বাগচি অন্যতম একজন সেরা মানে বিচারক, তার জাজমেন্ট আমরা পড়েছি। কামদুনির কেসটা শেকি ফাউন্ডেশন, পুলিশের বাজে তদন্ত। কেন? কাকে বাঁচানোর জন্য করা হয়েছিল? আরো আমি আসি, আমাদের একে মনে আছে তো? বরুণ বিশ্বাসকে মনে আছে? বরুণ বিশ্বাসের একটা সুন্দর সিনেমা করেছিল রাজ চক্রবর্তী, প্রলয়। প্রলয়। আচ্ছা, প্রলয়ের যে স্টোরিটা, সেটা কি বরুণ বিশ্বাসের স্টোরি? তাহলে বালুটাকে, বালু মল্লিকটাকে, প্রলয় যে সিনেমাটা মানে রাজ চক্রবর্তী দেখানোর চেষ্টা করেছেন, বালু মল্লিকের বরুণ বিশ্বাসের ডেথের রোল ছিল। বালু মল্লিক ওই প্রলয় সিনেমাটায় কোথায়? প্রলয় বানিয়ে উনি ন্যারেটিভ সেট করেছেন, অ্যাকচুয়াল তো আসেনি। বরুণ বিশ্বাস কি ন্যায় বিচার পেল? পায়নি তো। তুমি যে ধনঞ্জয়ের প্রসঙ্গটা তুললে, প্রথম কথা, ধনঞ্জয়ের যে রায়টা, ফাঁসির রায়টা, সেটাও একটা বিতর্কিত রায়। আর এইভাবে যে এনকাউন্টার করার কথা তুমি বলছো, সেটা ধর্ষক হোক আর যেই হোক, এটাও কি এইভাবে এনকাউন্টার করাটাও কি একটা সুস্থ আইন ব্যবস্থার পরিচয় হতে পারে? ধনঞ্জনের রায়টা, যারা রায়টা কোনোদিন পড়েনি, যারা সিনেমা দেখে ওপিনিয়ন ফর্ম করে, তাদের কাছে বিতর্কিত রায়। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যা ছিল, যা কিছু ছিল, ধনঞ্জয় ছাড়া আর কোনো দিকে আঙুল দেখাচ্ছিল না। আচ্ছা। সুতরাং বিতর্কিত বলা যায় না। আমি যেগুলো ওপেন অ্যান্ড শার্ট কেস বলি, সেগুলোকে পুষে রেখে কি লাভ? আজকে আমার রিফর্মেটিভ থিওরি ফেল করেছে। একজন আইনজীবী হিসাবে বলছি, একজন গণতন্ত্রপ্রেমী মানুষ হিসাবে বলছি, বাট ফ্যাক্টটা, আমরা উট পাখির মতো মুখ লুকিয়ে লাভ নেই। ঝড় এসছে, ফেস করো। মানে যদি দেখি আমি মানে বিতর্কিত রায় যেটা বলা হচ্ছে, বা বিতর্কিত আমার বক্তব্যটা বলা হচ্ছে, কোনো জায়গায় ক্লিন দেখতে পাচ্ছি, দু একটা পানিশমেন্ট যদি না হয়, তো ইট উইল নট স্টপ।
মানে বুলডোজার ট্রিটমেন্ট কি ছিল? বুলডোজার ট্রিটমেন্টটা কি ছিল? ঝামেলা হচ্ছে অ্যাকিউজকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বাড়ির সামনে বুলডোজার রেখে আসা হচ্ছিল। হুম, তুমি এসে ধরা দাও, না হলে ভাঙিয়ে দেওয়া হবে। ধরা পড়ছিল। হুম, যোগীজির বিখ্যাত ডায়লগটা কি, এটা নিয়ে বহুত কন্ট্রোভার্সি, হুম, সুধর যাও ইয়া গুজর যাও। হুম, উনাকে যখন প্রশ্ন করলো আপনি এরকম কেন বলছেন ক্রিমিনালদের, উত্তর ছিল ক্রিমিনালদের কি আরতি করবো আমি, আরতি করবো? হুম, তো সিরিয়াসলি ক্রিমিনালদের কি আরতি করা হবে নাকি? আজকে বাংলার চুন্নু মুন্নু লোক বোম নিয়ে বড় বড় নেতা হয়ে গেছে। হুম, চুন্নু মুন্নুগুলো মানে বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভাঙড়ের কথা বলি আমি। এই ভাঙড়ের আজ পর্যন্ত বলুন তো ২০০০, আপনার যতদিন মনে আছে বা দর্শকদের যতদিন মনে আছে, ভাঙড় ভালো কাজে ভালো কারণে ভাঙড়ের নাম শোনা যায়? ভাঙড়ে কি মানুষ থাকে না নাকি? হুম, ভাঙড়ের উন্নয়ন সম্ভব না? যাবতীয় দুর্নীতি ভাঙড়ে কেন হবে? আচ্ছা, বীরভূম। বীরভূম একটা খুব সুন্দর জেলা, হুম, যেখানে মিনারেলস আছে প্রচুর, কয়লা, বালি, পাথর সবই আছে। বীরভূমের অনেক কিছু নিয়ে বীরভূমের নাম শোনা যেতে পারে। হুম, বীরভূমের নাম খালি ভুলভাল কারণে কেন শোনা যায়? একেকটা জেলা ভিত্তিক নাম খারাপ হচ্ছে। আমি বাঁকুড়ার কথা বলি। বাঁকুড়া পশ্চিমবঙ্গে একসময় অন্যতম একটা শান্তিপ্রিয় জেলা ছিল। বাঁকুড়াকে অশান্তি কারা করছে, অশান্ত কারা করছে? বাঁকুড়ায় chaos গুলো কেন হচ্ছে? তো এইটা তো হতে পারে না। তো ওই মানে ওই কি বলে? স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড। সামটাইম ওই লাঠিটা দরকার আছে। হুম, মানে আপনি মাস্টার মশাই, আপনাকেও বলছি, আগে বন্ধ হয়ে গেছিল। আমরা ছোটবেলায় আমাদেরকে প্রচুর পিটাতো স্কুলে, হুম। ভুল করলে। সেটা আমরাও হ্যাঁ, খেয়েছি। প্রচুর পিটাতো। এখন মারা যায় না। এখন মারা যায় না, তার হ্যাঁ, ফল কর্পোরাল পানিশমেন্ট আ কর এখন এখন পুরোপুরি। হয় না। এখন তার ফলও হয়েছে এরকম। তো হয়তো কিছুটা সময় ওই মারটা দরকার আছে। বিজেপি কি বাংলার মানুষ আর বাংলার সংস্কৃতিকে বুঝতে ব্যর্থ? মানে কোথাও কি বাংলার মানুষের পালসটা বুঝতে পারছে না? না, এরকম কোনো ব্যাপারই নেই। যে দলটার প্রতিষ্ঠা হয়েছিল, জনসংঘ যদি আমি বলি, মানে এখান থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্য, যে দলটা মানে শ্যামাপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড হিসাবে, তার পরবর্তীকালে যেখান থেকে ভারতীয় জনতা পার্টি যেখান থেকে আসলো, সেই দলটার বাংলাকে বুঝতে কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, বাঙালি হিন্দুর শেষ আশ্রয়স্থল, বাঙালি হিন্দুর জায়গা। এখানে না বোঝার কিছু নেই। আমি মানে ওই খুব খারাপভাবে বলে ঘুমটার নিচে খ্যামটার নিচে তো লাভ নেই। হুম, আমি ওই পার থেকে তাড়া খেয়ে আসলাম। ওই পার থেকে তাড়া খেয়ে এসে এই কারণে এই পাড়ে এসে সেকুলার হয়ে গেলাম। হতে হুম, পারে না। ভাষার কথা যদি বলা হয়, শুধু ব্যাপারটা ভাষায় নয়। আ আমি বাংলাদেশ থেকে যারা চলে এসছে তাদের ভাষাটা বাংলা, হুম, বাঙালি হিন্দুরা। তাদেরকে যারা তাড়িয়েছে তাদের ভাষাটাও বাংলা। হুম, মালদা, মুর্শিদাবাদে যারা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা, তারা বাংলাতে কথা বলে। যারা অত্যাচার করছে তারাও বাংলাতে কথা বলে। তো ব্যাপারটা ভাষার কোনোদিনই নয়। হুম, ব্যাপারটা হচ্ছে বিলিভার্স অ্যান্ড ডিসবিলিভার্স এর। ব্যাপারটা হচ্ছে ইসলামপন্থী অ্যান্ড কাফেরদের। তো বাংলাকে বোঝার কিছু নেই। যারা বুঝতে পারছে না অ্যাকচুয়াল রিয়ালিটি থেকে মুখ লুকাচ্ছে, তাদেরকে বলে দিচ্ছি, গতকাল যেটা মোথাবাড়িতে হয়েছে, আগামীকাল আপনার বাড়ি হতে পারে। গতকাল যেটা মহেশতলায় হয়েছে, তা আপনার বাড়ি তুলসীতলায় হবে। হুম, সুতরাং প্র্যাকটিক্যালটা আপনারা বুঝতে শিখুন। ভারতীয় জনতা পার্টি এখানকার পালস বোঝে, এখানকার মানুষের কথা বোঝে। তাই জন্যই ন্যাশনাল হাইওয়ে প্রজেক্টগুলো হচ্ছে। বন্দে ভারতম ভারতের যে স্লিপারগুলো, ফার্স্ট স্লিপার এখানে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্প হচ্ছে। বাগজোলা খাল সংস্কারের জন্য টাকা হুম, দিচ্ছে। গ্রামাঞ্চলের জন্য টাকা আসছে। যে বড়, বড় অ্যাম্বুলেন্স যেগুলো ঘুরছে, এখন খেয়াল করেছেন নিশ্চয়ই। অ্যাম্বুলেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে দাঁত বের করা ছবি আছে একটা ওখানে। ওখানে একটা ছোট্ট করে লোগো আছে। হুম, ন্যাশনাল হেলথ মিশন। টাকাটা কেন্দ্র দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগায়। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি স্টিকার দিদি। হুম, গ্রামীণ সড়ক যোজনা যদি বলি, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সেখানে স্টিকার লাগিয়ে দেয়, পথশ্রী করে দেয়। হুম, বিভিন্ন প্রকল্পগুলো স্টিকার লাগিয়ে দেয়। উম আমাদের স্বচ্ছ ভারত মিশনের যে টয়লেটগুলো আছে, সেখানে নির্মল বাংলা লাগিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় স্টিকার লাগায়। ওই হর ঘর জল, হুম, হর ঘর জল প্রজেক্টের নাম পাল্টে দিয়েছে। কেন্দ্রের টাকাটা তো নিয়ে নিয়েছে, নিজের টাকাটা দিচ্ছে না, শেয়ারটা দিচ্ছে না 40%। হুম, এর জন্য নল আছে, কোথাও জল নাই। হুম। তো ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের অবস্থাটা বোঝে। কেন্দ্র সরকার বোঝে, তার জন্যই প্রকল্পগুলো ওখানে আনছে। তা এই যে সংখ্যালঘুদের প্রশ্নই যখন উঠল এবং সংখ্যালঘুদের মধ্যেও একটি বিশেষ সম্প্রদায়ের যখন প্রশ্ন উঠছে, তা সেখানে আমি জিজ্ঞেস করছি তুমি একটু আগেই
যোগী আদিত্যনাথের ট্রিটমেন্টের কথা বলছিলেন যে উত্তরপ্রদেশকে উনি কিভাবে ঠান্ডা করেছেন। আমরা বিগত কিছু বছর ধরে আ এই পশ্চিমবঙ্গের কিছু, কিছু জেলায় যেভাবে ডেমোগ্রাফি আস্তে, আস্তে আমরা দেখছি যে পাল্টাচ্ছে। আ তা সেই ক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই রাজ্যে সেইরকম ধরনের ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি সম্ভব বা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেটাকে করা যেতে আচ্ছা, পারে? যোগী রাজ্যে মুসলমানদের অবস্থা নাকি খুব খারাপ। তারা আসছে না কেন বলুন তো? যোগী রাজ্যে মুসলমানদের অবস্থা যদি সত্যিই খারাপ হয়, তাহলে তো পশ্চিমবঙ্গ মুসলমানদের স্বর্গরাজ্য, তাই না? অন্তত সরকার সেরকমই দাবি করে। তো পশ্চিমবঙ্গে তারা চলে আসছে কেন যোগী রাজ্য থেকে? ভারতবর্ষের সব জায়গা থেকে মুসলমানরা পশ্চিমবঙ্গে কেন আসছে না? স্বর্গরাজ্য তো এটা। প্র্যাকটিক্যালটা এখানে না, প্র্যাকটিক্যালটা আরো মারাত্মক। বুদ্ধবাবুর সরকার মানে বামফ্রন্ট সরকার, কেন্দ্র থেকে নোটিশ আসলো যে খারিজি মাদ্রাসায় ইল্লিগাল অ্যাক্টিভিটি চলছে, তুমি দেখো। বুদ্ধবাবু স্টেটমেন্ট করলেন যে খারিজি মাদ্রাসাগুলো সন্ত্রাসবাদী তৈরির আঁতুড়ঘর। হুম, তার দলের মধ্যে তাকে ব্যাকল্যাশ ফেস করতে হলো। হুম, হুম, একদম। দলে কথা তাকে রিট্রাক্ট করতে ফেরত নিতে হলো। সেম ভাবে খারিজি মাদ্রাসাগুলো বেড়ে চললো বর্ডার এলাকায়। পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখান থেকে আমরা সিমির ফাউন্ডার মেম্বার ইমরানকে কেন্দ্রের অপোজ থাকা সত্ত্বেও রাজ্যসভায় পাঠানো হলো। হুম, তিনি রাজ্যসভায় গেলেন। খারিজি মাদ্রাসাগুলো বাড়তে থাকলো। AQIS মানে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, হুম, এখানে বাড়ছে, সিমি বাড়ছে, আনসারুল্লাহ বাংলা বাড়ছে, জামাত বাড়ছে, বঙ্গবন্ধুর হত্যাকারী পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকে। এগুলো জাস্ট একটা মেয়ের ইনসিডেন্ট নয়, এগুলো ফ্যাক্ট, এগুলো চলছে, এগুলো বিশেষ আশীর্বাদে চলছে। এবার এখানকার মুসলিমদের কথা বলি আমরা। ভারতবর্ষ ভাগ করার সময় ওপেন জায়গা ছিল, চলে যেতে পারতো। হুম। তো যে মুসলমানরা ভারতবর্ষকে নিজের জায়গা মনে করে, আমার দেশ মনে করে ভালোবেসে থেকে গেল, তারা তো ভারতীয়। তাদের রাষ্ট্রবাদ, তাদের ভারতবর্ষে ভালোবাসা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু যারা ওই পারে একসময় হিন্দুদের অত্যাচার করলো, পরবর্তীকালে সুযোগ বুঝে আবার এপারে চলে আসলো, তারা এখানকার নয়। তারা এখানকার মানে মুসলমানদেরও অধিকার কাটছে, হিন্দুদেরও অধিকার কাটছে। তো লড়াইটা তাদের বিরুদ্ধে। ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, কিন্তু ডেমোগ্রাফি নরমালি চেঞ্জ হচ্ছে না, ইনফিল্ট্রেশনের ফলে হচ্ছে। হুম। বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে হিন্দু আসতে পারে, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে মুসলিম কি করে আসবে? এখানকার সম্পদ লুট করার জন্য আসছে, সেটাকে চেঞ্জ করা দরকার। তাদের যাবতীয় কার্ড ফার্ড করে দিচ্ছে, চেঞ্জ হওয়া দরকার। তারা সব কিছুতে ভাগ বসাচ্ছে, সরকারি সম্পত্তি, রেশন, চাকরি সব লুটছে, ওই সেক্টরে যাচ্ছে। এইটা হচ্ছে চেঞ্জ দরকার। আর একটা মুসলিমদের কথা একটা প্র্যাকটিক্যাল বলে দিই। ভাগ্য ভালো মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেয়নি। কি ডেঞ্জারাস জিনিস হতো বলতো? পশ্চিমবঙ্গ যদি গুজরাট হয়ে যেত, এখানকার মুসলিমরা মাসে মানে বছরে, একটা মুসলিম একটা মানুষ বছরে 1,40,000 টাকা রোজগার করতো। এত রোজগার করা কি কোনোদিন উচিত? পশ্চিমবঙ্গ যদি গুজরাট হয়ে যেত, পরিবার ভালো থাকতো। পশ্চিমবঙ্গে মুসলিমরা মাসিক, মুসলিমদের মাসিক রোজগার হচ্ছে 5,000 টাকা, বার্ষিক 60,000 টাকা। তারা 60,000 টাকাতে খুশি। মুসলিমদের যদি রোজগারটা বেড়ে যেত, তারা ভালো থাকতো। ভালো কি রাখা যায় নাকি? মানে তুমি বলছো একজন এভারেজ আ মুসলিমের ইনকাম হচ্ছে ইয়ারলি 60,000 অনলি? মুসলিম ফ্যামিলির, ফ্যামিলি? আমার কথা নয়। আমি ডেটা রেডি করি না। এটা হচ্ছে প্রতীচি ফাউন্ডেশন, ডক্টর অমর্ত্য সেনের ফাউন্ডেশন। তার রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের একটা এভারেজ মুসলিম পরিবারের মাসিক আয় 5,000 টাকা, বার্ষিক আয় 60,000 টাকা। প্রতীচি ফাউন্ডেশনের রিপোর্ট। সরকারি হাসপাতালগুলোতে মুসলিমদের সংখ্যা বেশি। অনেকে বলে তারা সরকারি ব্যবস্থা ব্যবহার করতে জানে না। সংখ্যা বেশি কারণ তাদের ক্ষমতা নেই প্রাইভেট জায়গায় চিকিৎসা করাবে। এটা হচ্ছে হার্শ রিয়ালিটি। মুসলিমদের একটা কথাই বলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে এরকমভাবেই হয়তো বলবে, রেখেছে শুধু ভোট ব্যাংক করে, মানুষ করো নাই বা মানুষ ভাবো নাই। এদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ওই কোট আনকোট দুধ দেওয়া গরু বলে। কিন্তু তাও তো তিনি এতটা সমর্থন পান। তা সেটা কি এমনি, এমনি পান? ভয়ের রাজনীতি চলে একটা, ভয়ের রাজনীতি চলে। গুজরাটি মুসলিমরা বিজেপিকে ভোট দেয়, উত্তরপ্রদেশের মুসলিমরা বিজেপিকে ভোট দেয়, অন্যান্য মহারাষ্ট্রের মুসলিমরা বিজেপিকে ভোট দেয়, বিহারের মুসলিমরা বিজেপিকে ভোট দেয়, কারণ তারা প্র্যাকটিক্যালটা বুঝতে শিখেছে। এখানকার মুসলমানরা কি ভয়ে আছে, কেন ভয়ে আছে, কার ভয়ে আছে, একমাত্র তারাই বলতে পারে। কারণ বলে বিজেপি আসলে নাকি তাদের অনেক কিছু শেষ করে দেবে। বকটুই তো বিজেপি করেনি। বিজেপি আসলে নাকি অনেক কিছু হবে। কালীগঞ্জের ছোট্ট তামান্নাকে বোম দিয়ে ওড়ালো, বিজেপি ওড়ায়নি, তৃণমূল উড়িয়েছে। পঞ্চায়েত ভোটে বেশিরভাগ মুসলমান মারা গেছে,
বিজেপি মারেনি, তৃণমূল মেরেছে। কংগ্রেসের ফুলচাঁদ শেখ মারা গেছিল, বিজেপি মারেনি, তৃণমূল মেরেছে। আনিস খানকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেললো, বিজেপি মারেনি, তৃণমূল মেরেছে। তো তৃণমূলদের অ্যাকচুয়ালি কে মারছে, ব্যাপারটা ওই কষায়ের মতো। কিছু কষাই থাকে দেবে গরু পোষে, গরু যতদিন দুধ ফুট দিতে পারে দুধ ফুট নিয়ে নেয়, গরুর বয়স হয়ে গেলে মানে জবাই। জি ভাই। তো এইখানেও হচ্ছে সেম কেস, মুসলমানদের ওইভাবেই ব্যবহার করা হচ্ছে। আমার কথা শুনতে হবে না, আমি ভারতীয় জনতা পার্টি, আমাকে মনে করে আমি মুসলিম বিদ্বেষী, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি একটা মুসলিমকে ঠিক ততটাই সম্মান করি যতটা একটা মুসলিম আমার মূর্তি পুজো এবং আমার ধর্মকে করে, একটু বেশি না একটুও কম না। তো মুসলিমরা প্র্যাকটিক্যালটা দেখুক, তাদের অর্থনৈতিক অবস্থা কোথায়। 37% হচ্ছে পপুলেশন, তাই তো, প্রায় রাফলি। অফিসিয়াল 30, অ্যাকচুয়ালি 37%। সরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে 20% থাকা উচিত ছিল, রিজার্ভেশন না, নর্মাল প্রসেসে। সরকারি ক্ষেত্রে আছে 1% থেকে 2%। জেলে কত আছে জানো? জেলে মুসলিম সংখ্যা প্রায় 65%। এইটা কেন? মুসলিমদের ক্রিমিনাল করে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই করেছে, এবং মুসলিমদের ভয় দেখানো হচ্ছে বিজেপি আসলে তোমাদের এই হবে। বিজেপি আসলে কিচ্ছু হবে না। বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, নর্মাল কাজের সুযোগ থাকবে, যার কোয়ালিটি থাকবে সে কাজ পাবে, হিন্দু বা মুসলমান হওয়ার জন্য নয়। কিন্তু তোমারই দলের একজন নেতা যে কিনা আবার তৃণমূল থেকেই এসেছে তোমাদের দলে, তিনি তো আবার বলেছেন যে হিন্দুদের একটা হতে, মুসলিমদের ভোট আর চাই না। হ্যাঁ, মুসলিমরা ভোট দেয় না আমাদেরকে। তা বিজেপি কি নিজেকে এই রাজ্যের সংখ্যালঘুদের কাছে তৃণমূলের একটা বিকল্প হিসেবে প্রতিষ্ঠা ফার্স্ট করতে থিং পারছে না? হচ্ছে এই টার্মটা মিসনর্মার, সংখ্যালঘু টার্মটাই হচ্ছে মিসনর্মার। মানে আমি বলছি সংখ্যালঘুদের মধ্যেই একটা সম্প্রদায়, ধরো আমি মুসলিমদের কাছেই না, আমি বলছি। সেটাই বলছি, আমি সংখ্যালঘু মিসনর্মার কেন? দ্বিতীয়, সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যাকে তুমি সংখ্যালঘু বলতে পারো না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা কোনো সেক্টর অনুযায়ী কথা বলা হয় না। আচ্ছা বলো তো, আয়ুষ্মান ভারত যখন এসেছিল তখন বলা হয়েছিল কি এটা মুসলমানদের জন্য হবে বা হিন্দুদের জন্য হবে? কেন্দ্রীয় লাখপতি দিদির কথা বলি, লাখপতি দিদি হিন্দু বা মুসলমানদের জন্য এসেছিল? ড্রোন দিদি যখন বলতে গিয়ে আমি বললাম না, ড্রোন দিদি হচ্ছে গ্রামীণ মহিলাদের ড্রোন ট্রেনিং দেওয়া হবে যাতে তারা কাজ করতে পারে, এগ্রিকালচারাল ফিল্ডে কাজ করতে পারে, তাদের রোজগার জায়গা আসবে। অন্যান্য এখন এরিয়া ম্যাপিং এ ড্রোন ইউজ হয়, তাদেরকে বলা হয় যে তোমরা হিন্দু হলে পাবে, মুসলিম হলে পাবে না, বলে না তো? ভারতীয় জনতা পার্টি সবার উন্নয়নের কথা বলে, কারণ খুব সিম্পল, আমার বডি একটা, বডির মধ্যে আমি ছোট থেকে যা আমার চেহারা ছিল, যদি এরকম হতো আমার পুরো বডিটা বেড়েছে, এই হাতটা বাড়েনি, হাতটা সেই ছোটবেলার মতো এইটুকু হয়ে গেছে, তো মানে অড লাগবে দেখতে। তো পুরো ব্যাপারটা উন্নয়নের কথা বলে। ভারতীয় জনতা পার্টি অন্তর্দয়ার কথা বলে। অন্তর্দয়া মানে কি? লাইনে দাঁড়িয়ে থাকা শেষ ব্যক্তি, অন্তের উদয়, মানে শেষ ব্যক্তিটিরও উন্নয়ন। এখানে হিন্দু মুসলমান ফ্যাক্টর না। কিন্তু যে মুসলমানরা যদি এখন দুধ দেওয়া গরু হয়ে থাকতে চায়, তারা মানুষের পর্যায়ে না আসতে চায়, সেখানে ভারতীয় জনতা পার্টির কিছু করার নেই। ভারতীয় জনতা পার্টি সরকার করবে, 26-এ ভারতীয় জনতা পার্টি সরকার ফর্ম করছে। নাকি মানুষ হবে, নাকি সত্যি উন্নয়ন চায়? জেলে 65%, সরকারি ক্ষেত্রে 1%-এ তারা খুশি কি? মাসিক পারিবারিক 5,000 টাকা আয়ে তারা খুশি? যদি খুশি থাকে তাদেরকে নমস্কার। যদি উন্নয়নের যোগ্যে আসতে চান, উন্নয়নের জন্য কাজ করতে চান, রাজ্যের জন্য কাজ করুন। যার আমি আবার বলছি, দেশভাগের সময় যারা চলে যায়নি, যারা এই দেশটাকে মনে করেছে, তার রাষ্ট্রবাদ, তার রাষ্ট্রপ্রেম নিয়ে প্রশ্ন করার কোনো উদ্ধত্ত ব্যক্তি তরুণজয়ী তিওয়ারি বা ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী নেই। যার বাবা মার কবর এই মাটিতে আছে, তার রাষ্ট্রবাদ নিয়ে প্রশ্ন করার কোনো ঔদ্ধত্য নেই। কিন্তু যারা এসেছে, ইনফিল্ট্রেশন হয়েছে, মুসলমান অনুপ্রবেশকারী, তারা যাবে, এটা নর্মাল। এই ইনফিল্ট্রেশনের দায় কি কিছুটা বিএসএফ এর উপরে পড়ে না, বা কেন্দ্রের উপরেও কি পড়ে না? আমি দায়টা পুরোপুরি বিএসএফ এর উপর দিতাম। এই দায়টা কিছুটা না, আমি পুরোপুরি বিএসএফ এর উপর দিয়ে দিতাম, যদি না কতগুলো জিনিস আমি জানতাম। যেমন 580 মানে স্কোয়ার 580 কিলোমিটার মতো পোরাস বর্ডার, যেখানে কোনো ফেন্সিং দেওয়া সম্ভব হয়নি, কারণ রাজ্য সরকার জমি দেয়নি। আমি দায়টা পুরো বিএসএফ এর উপর দিয়ে দিতাম, যদি না জানতে পারতাম ওইখান থেকে যারা ঢুকে গেছে বাই চান্স, তাদেরকে 5-6 হাজার টাকার বিনিময়ে যাবতীয় কার্ড তৃণমূল বানিয়ে দিয়েছে। আমি সেটাও মেনে নিতাম, আমি পুরো বিএসএফ কে বলতাম, যদি বারাসাতের সভানেত্রীর বক্তব্য না শুনতাম, যারা এসছেন জাকিরদার সাথে যোগাযোগ করবেন, জাকিরদা লিঙ্কটা করতে পারে। লিঙ্ক মানে বোঝেন? লিঙ্ক হচ্ছে ভোটার আইডি যখন করতে গেছে, এসআইআর ফর্ম সবাই ফিল আপ করেছে, যার 2002 এর নাম ছিল না, বাবা মার নাম ছিল, বাবা মার ডিটেল দিতে হয়েছে, ওটা হচ্ছে লিঙ্ক।
আচ্ছা। তো এইখানে লিঙ্কটা হচ্ছে জাকিরদা করিয়ে দেবে। যদি হুম। তৃণমূল এগুলো না করতো আর বর্ডারের জন্য জমিটা দিয়ে দিত, তাহলে পুরো দায়টা বিএসএফ ছিল। ২০২১ সালের পর আ বিজেপির এই যে একটা শক্তিশালী সংগঠন না গড়ে উঠতে পারা পশ্চিমবঙ্গে, এর দায় তুমি কাকে দেবে? ২০২১ সালের পর বিজেপি আবার ঘুরে দাঁড়িয়েছে। তার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির ঘুরে দাঁড়ানোর। ২১ এ কি হয়েছিল? ২১ সালে ভোটের রেজাল্টের দিন দুপুর ১২টা থেকে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর হওয়া শুরু হয়। একের পর এক ধর্ষণ হওয়া শুরু হয়। শ্লীলতাহানি হওয়া শুরু হয়। বড়, বড় ভেড়ি যাদের ছিল, ভেড়ি বিষ দিয়ে দেওয়া হয়। বাড়ি ভেঙে দেওয়া হয়। মানে তাদের জীবন জীবিকা শেষ করে দেওয়া হয়। যারা ছোটখাটো কোনো কাজ করতো, কাজ কেড়ে নেওয়া হয়। এখান থেকে মানে পাশের রাজ্যে চলে যায় অনেকে। অনেকে ফিরেছে, অনেকে ফেরেনি। অনেক মানুষ মারা যায়। হুম, ৩ দিনে প্রায় ৫৬ জনের প্রাণ হারায় আমাদের কর্মী। একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হয়। হুম, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে নিতে মানুষ ভয় পাচ্ছিল ওই সময়। হুম, আমাদের কর্মীরা ভয় পাচ্ছিল। কারণ তারপর সেখান থেকে ঘুরে দাঁড়ানো। হুম, সেখান থেকে মানুষের বিশ্বাস। ২০২৪ এর নির্বাচন যদি বলি, হ্যাঁ, আমাদের সিট কমেছে। হুম, সিট কমেছে কিন্তু ফ্যাক্ট হচ্ছে তৃণমূল আর বিজেপি মোট ভোটের যদি হিসাবটা করি, রাফলি ৪০ লাখের ডিফারেন্স আছে। রাফলি ৪০ লাখের। বিশাল ডিফারেন্স নয় সেটা। তো সংগঠন ভেঙে দেওয়ার জন্য তৃণমূল যা করার তাই করেছিল। এই এতগুলো ঘটনা যেগুলো বললাম, পুলিশ কোনো অভিযোগ নেয়নি। আমাদের কোর্টে আসতে হয়েছে। কোর্টে রিপোর্ট ফাইল হয়েছে এনএইচআরসি, আমাদের মনে আছে যে পশ্চিমবঙ্গে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। তো এই পুরো ওভারঅল ইস্যুর মধ্যে থেকে ভারতীয় জনতা পার্টি আবার ঘুরে দাঁড়িয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের অদম্য সাহসের ফলে এটা সম্ভব হয়েছে। হুম। সুতরাং এই দায়, এই দায়িত্ব, ঘুরে দাঁড়ানোর লড়াইটা ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মীদের। একটা হিস্ট্রি বলছি, কোথায় বলবো না, অনেক কটা কারণেই বলবো না। একটা কোথাও মিটিংয়ে গেছি। একটা মহিলা ৩০-৩২ বছর বয়স হবে, দিদি হুম, আমার সামনে বসেছিলেন। তার ব্ল্যাঙ্ক স্টেয়ার ছিল, ব্ল্যাঙ্ক স্টেয়ার্স। মানে ব্ল্যাঙ্ক ভাবে তাকিয়েছিলেন আমার কাছে। মানে নির্বাচনের পোস্ট হুম, পোল ভায়োলেন্স এর পরে। জিজ্ঞেস করলাম, "কি হয়েছে?" বলেনি। আমার অস্বস্তি লাগছে। মানে হুম, কারো দিকে ব্ল্যাঙ্ক তাকিয়ে আছে। আবার জিজ্ঞেস করলাম, বলেনি। জাস্ট বলে গেলেন, "দাদা সব চলে গেছে, লড়াই ছাড়বো না, সাথে আছি।" হুম, ভালো। আমি জিজ্ঞেস করলাম, "কি হয়েছে চলে যাওয়ার পর?" বলে, "পাশে ওখান থেকে কয়েকজন ওনাকে তুলে নিয়ে গেছিলেন। ৪-৫ দিন ধরে ওনার রেপ হয়। তারপর ছেড়ে দিয়ে যায়। পুলিশ কমপ্লেন নেয়নি। তারপরও বলছে আছেন।" এরকম অনেকজনকে চিনি যার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেও সে ঝান্ডা ধরে লড়াইটা করে। বাবাকে মেরে দেওয়া হয়েছে। ছেলে ভারতীয় জনতা পার্টির কর্মী। এইগুলো হচ্ছে আমাদের সাহস, এইগুলো হচ্ছে আমাদের স্পর্ধা। ভারতীয় জনতা পার্টি কোনো নেতার দল নয়। আবার বলছি, কোনো সময় মানে দিলীপ দা, রাহুল দা ছিলেন, দিলীপ দা হলেন, সুকান্ত দা হলেন, এখন শ্রমিক দা। হুম, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। কর্মীরা হচ্ছে আমাদের দলের আদর্শ। কর্মীরা হচ্ছে আমাদের দলের সম্পদ। ভারতীয় জনতা পার্টি কর্মীদের দল। এর জন্যই আমাদের প্রধানমন্ত্রীও বলেন, "আমি প্রধানমন্ত্রী নয়, আমি প্রধান সেবক।" আমাদের কার্যকর্তা নির্ভর পার্টি। প্রত্যেকজন নেতা, দেখুন, দল পদ দিতে পারে। দল কাউকে প্রেসিডেন্ট করতে পারে, কাউকে সেক্রেটারি করতে পারে। দল কাউকে নেতা বানাতে পারবে না। নেতা নিজে তৈরি হতে হয়। আর ভারতীয় জনতা পার্টি এইরকম নেতা নির্ভীক, এরকম কার্যকর্তা নির্ভর দল একটা। এবং এই কনফিডেন্সেই বলছি আমরা ২৬-এ সরকার পরিবর্তন অনিবার্য। সরকার পরিবর্তন হলে, ক্ষমতায় এলে এই বিজেপি কি আবার সুযোগ সন্ধানীদেরও দল হয়ে যাবে? আ দেখুন, ক্ষমতায় যখন আসে জাম্প হয়, জাম্প হয়। মানে যারা বামে ছিল একসময়, সুজিত বোসকে ধরে নিন। হুম, সুজিত বোস একসময় এর রাইট হ্যান্ড ছিল। আমাদের সুভাষ চক্রবর্তীর রাইট হ্যান্ড ছিল। হুম, পাল্টি মেরেছিল। এরকম অনেকজন। শওকত ২০০৮ এ হাওয়া বুঝতে পেরেছিল যে এবার যাচ্ছে। ৮ এর পঞ্চায়েতের পর পাল্টি মেরেছিল। এরকম অনেকজন আছে। রেজ্জাক মোল্লা ফোল্লা অনেকজন ছিল। হুম, ওই মানে যে পঞ্চায়েত মন্ত্রী, তারও কেস বাম থেকে অনেকে এসছে। সেটা চেঞ্জ হয়। কিছু লোক ক্ষমতায় থাকেন হুম, বারবার। তারা ক্ষমতার দিকেই থাকেন। তো ভারতীয় জনতা পার্টি আসলে এরকম কিছু হবে না তার গ্যারান্টি দেওয়া যায় না। তবে হ্যাঁ,
ভারতীয় জনতা পার্টি আসলে তোলাবাজিটা হবে না। ভারতীয় জনতা পার্টি আসলে এই এই গুন্ডামিগুলো হবে না। আপনি আজকে এখান থেকে আমি বলে দিতে পারি আপনাকে, আপনিও থাকছেন, আমিও থাকছি, পডকাস্টও থাকছে, যদি ভগবানের ইচ্ছা অন্যরকম না হয়, আর তৃণমূলের ইচ্ছা যদি অন্যরকম না হয়, তাহলে যদি ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে এরকম কোনো অভিযোগ আসে, আমি দলটা করি, আমি তাও বলছি, সেই অভিযোগ যদি আমার কাছে কেউ নিয়ে আসে, তার জন্য আইনি লড়াইটা আমি লড়ব। যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়ে এসেছি, ভারতীয় জনতা পার্টি কেউ করে তাহলেও আমি লড়বো। তো আমার বিশ্বাস ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এই দুর্নীতির সাথে থাকবে না। যারা পুরনো কর্মী হুম। বিজেপির, যদি ক্ষমতা পাল্টায়, হুম। তারা কি প্রাধান্য পাবে? নাকি যারা সুযোগ সন্ধানী তারা রাতারাতি উঁচু জায়গায় চলে যাবে? দেখুন, নতুন পুরনোটা ফ্যাক্টর নয়, মানে তার কর্মক্ষমতা, তার কাজ, এটা হচ্ছে ফ্যাক্টর। যারা পুরনো কর্মী, আপনি কমিটি দেখুন না, ভারতীয় জনতা পার্টি কমিটি বেরোলো তো রিসেন্টলি, কমিটি দেখুন, নতুন পুরনো সংমিশ্রণের একটা কমিটি। ভারতীয় জনতা পার্টি, আবার বলছি, কর্মী নির্ভর দল, পদ আসে যায়। আজকে যদি বলি আমি, আজকে দিলীপ ঘোষের কি পদ আছে? তারপরে দিলীপ ঘোষ কি কোথাও নেই? আজকে যদি আমি বলি আমাদের অনেক নেতা, রাহুলদার কোন পদে আছেন? রাহুলদা কোনো পদে নেই তো, কিন্তু তাই বলে কি তিনি কোথাও নেই? তিনি কাজ করছেন না? পদ আসে যায়, সেমভাবে মানে কার্যকর্তারা থাকে। ভারতীয় জনতা পার্টি একটা পরিবার, শুধুমাত্র রাজনৈতিক দল নয়। মানে ভাবুন না, লাস্ট 20 বছর, 25 বছর, 30 বছর, 40 বছর পশ্চিমবঙ্গে একটা মানুষ বিজেপিটা কেন করে বলুন তো? পশ্চিমবঙ্গের একটা মানুষ বিজেপিটা কেন করে? যে কি পাবে এখানে বিজেপি করে? ওই ভালোবাসা, ওই আদর্শ জায়গা থেকে করে। একটা ইয়াং ছেলে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে, ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছে, কেন করছে? তৃণমূল করলে তো টাকা কামাতে পারতো। ভারতীয় জনতা পার্টিটা করছে আদর্শের জন্য, করছে ভালোবাসা থেকে করছে। এবার আসবে যাবে, কোনো অসুবিধা নেই। মানে হিসাব করে দেখেন, একটা বয়স্ক মানুষ যদি সে একসময় হয়তো কংগ্রেসকে ভোট দিয়েছিল, একসময় বামফ্রন্টকে দিয়েছিল, পরবর্তীকালে তৃণমূলকে দিয়েছে, এবং জীবনের শেষ বেলায় এসে হয়তো বিজেপিকে ভোট দেবে। তো এটা তো হতেই থাকে, এটা নিয়ে অবাক হওয়ার কিছু নেই, এটা নর্মাল। কেন্দ্রের যে বিজেপি, তোমার কি কোথাও মনে হয় না যে কেন্দ্র বিজেপির রাজ্য বিজেপির প্রতি কিছুটা হলেও একটু উদাসীন বা অতটা গুরুত্ব দেয় না? না, না, উদাসীনটা কি? আমি আমার কথা বলি সিম্পল। একটা পুরোনো প্রভাব আছে যে আমরা মরে যাই, যখন মরে যাওয়ার পর কাঁধে করে নিয়ে যাওয়া হয়, তাই না? যতদিন আমরা বেঁচে থাকি আমাদের লড়াইটা নিজের কাঁধের দমে লড়তে হয়। পশ্চিমবঙ্গের পরিবর্তনে কেন্দ্রীয় বিজেপি এসে করে দেবে না। পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তন কেন্দ্রীয় নেতৃত্ব করবে না। পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তন এখানকার নেতৃত্বরাই করবে, এখানকার একজন বুথের কর্মী করবে, এখানকার একজন বুথের কার্যকর্তা করবে। ভারতীয় জনতা পার্টির সবথেকে শক্তিশালী পদাধিকারী হলেন একজন বুথ সভাপতি। বুথ না জিতলে কিচ্ছু জিতবে না। তো বুথের কর্মীদেরা করবে, কেন্দ্রীয় নেতৃত্ব এসে করবে না। কেন্দ্রীয় নেতৃত্বে উদাসীন হওয়া বা হওয়ার কোনো জায়গা নেই। লড়াইটা আমাদেরকেই লড়তে হবে। তুমি একটু আগে বর্তমান শাসক দল নিয়ে একটা সমালোচনা করলে যে শাসক দল এই মুহূর্তে রাজ্যে কোনো রকমভাবে শিল্প আনতে পারছে না বা তারা শিল্প আনতে ব্যর্থ। তা এর আগের যে প্রাক্তন সরকার ছিল তারা যখন আ সিঙ্গুর আন্দোলন যখন চলছিল সেই সময় টাটাকে হুম। তারা আনছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই ছিল, আ গ্রামীণ কৃষকদের জমি বাঁচানোর যে আন্দোলনটা ছিল বা টাটার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল, তা সেই সময় তো রাজনাথ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছিলেন। রাজনাথ সিং তো আ বিজেপির হয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি সেই সংগ্রামে সাপোর্ট করেছিলেন। তো না, ওটা দুটো চ্যাপ্টার আছে। খালি রাজনাথ সিং এ থেমে গেলে তো হবে না। রাজনাথ সিং এর সাথে কংগ্রেসকে টানতে হবে। রাজনাথ সিং এর সাথে আরো একজনকে টানতে হবে, আসাউদ্দিন ওয়েসি। তখন অত বড় নাম নন তিনি। হুম, তিনিও ছিলেন এআইএমআইএম লিডার। মমতার হুম, সাথে ওই সময়। তো দুটো চ্যাপ্টার ছিল। সিঙ্গুরের চাষীদের আন্দোলন ছিল, ইচ্ছুক চাষী, অনিচ্ছুক হুম, চাষী। টাটা একটা পোর্শন নেওয়া ছিল, তারপর মানে ওভারঅল ক্যাওয়াস এসছে। সিঙ্গুর থেকে দুটো চ্যাপ্টার হয়েছিল। সিঙ্গুর আন্দোলনে দুটো চ্যাপ্টার ছিল। একটা চ্যাপ্টার মানুষ দেখলো যে পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা শেষ হয়ে গেল। হুম, সেই সময় রাজনাথ সিং এসেছিল, কারণ আমাদের এনডিএ পার্টনার ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়। হুম, তো এনডিএ পার্টনারে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনে আসবে, কোয়াইট নর্মাল। আর বামেদের কথা যখন আসছে, বামেরা শিল্প সম্ভাবনা তৈরির কথা বলছিল, শিল্প আনার কথা বলছিল। হুম, আমার তো দুটো শিল্প জায়গা শিল্পাঞ্চলের নাম মনে পড়ে। একটা ডক্টর বিসি রয়ের স্বপ্ন, একটা হচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চল, আর একটা তোমার বাড়ির কাছেই হুম, কল্যাণী কল্যাণী। শিল্পাঞ্চল।
কল্যাণী শিল্পাঞ্চল এলাকায় যেগুলো ভ্যান চালায় যারা, তারা সবসময় কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতো। হুম। এখন টোটো চলে এসছে যদিও, ভ্যান চালানোর তাদের কাজটা চলে গেছে, শিল্পাঞ্চল বন্ধ হয়ে গেছে। নতুন শিল্প যেমন আনার চেষ্টা করছিল বামফ্রন্ট, আগেরগুলো কেন বন্ধ হয়ে গেছিল, লাল ঝান্ডা লাগিয়ে চলছে না চলবে না বলে কেন বন্ধ হলো, তার উত্তর বামফ্রন্টকেই দিতে হবে। আর রাজনাথ সিং এর ওখানে আসা, আমি আবার বললাম এনডিএ পার্টনার, নর্মাল আসা ছিল। দুটো চ্যাপ্টার হয়েছিল, দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গে শিল্প সম্ভাবনা শেষ হয়ে গেল। পুরো ওয়ার্ল্ড দেখলো পশ্চিমবঙ্গে এমন একজন নেত্রী আছে যিনি ল্যান্ড অ্যাকুইজিশনের বিপক্ষে। তোমাকে বলছি, ধরো তুমি একটা কোথাও শিল্প করবে, তোমার জমি লাগবে, জমি তুমি কিনেই নেবে, অসুবিধা নেই। হুম। জমিটা কিনবে কার কাছ থেকে? যদি ইন্ডিভিজুয়াল কিনতে যাও সম্ভব না, কারণ কেউ বিক্রি করবে, কেউ বিক্রি করবে না। সরকার দাম ফিক্স করবে, সরকার থেকে ল্যান্ড অ্যাকুইজিশনের মানে পলিসিতে গিয়ে নিলে সুবিধা হবে। হুম। ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ড ব্যাংক নেই, ওয়েস্ট বেঙ্গলে এভাবে ল্যান্ড অ্যাকোয়ার করে না, সুতরাং এখানে জমি পাবে না, শিল্প হবে না। ওই সময় দুটো ঘটনা ঘটলো। আবার বলছি, বেঙ্গল চ্যাপ্টারটা বললাম, শিল্প সম্ভাবনা শেষ হয়ে গেল, ওয়ার্ল্ড দেখলো এখানে শিল্প বান্ধব পরিবেশ নেই। সাথে গুজরাটি একটা লোক ছিল, 2002 গুজরাট রাইট, তারপর 2004 ভুজ, পরে তিনি মনে করলেন গুজরাটের ডেভেলপমেন্ট দরকার। টাটাকে বললেন তুমি ওখানে দিচ্ছ না, তুমি এখানে আসো, তোমাকে 48 ঘন্টার মধ্যে আমি জমি, জল, ইলেকট্রিসিটি দিয়ে দেবো। টাটা বলে পাগল, বেকার বকছে। বাট উনি দিলেন, সেখানে টাটা ন্যানোর কারখানা হলো। হুম। আজকের দিনে ন্যানো তৈরি হয় না, ফ্যাক্ট। অন্যান্য গাড়ি ওখান থেকে বেরোয়। ওই পুরো এলাকাটা কার হাব হয়ে গেছে একটা, বিভিন্ন গাড়ি কোম্পানি তৈরি হয়। আরো অ্যান্সিলিয়ারি Exactly. ইন্ডাস্ট্রিও গড়ে ওঠে পুরো আরো। ওয়ার্ল্ড দেখলো একজন আছে গুজরাটে বসে যে ইন্ডাস্ট্রি খুঁজছে, হুম। ওয়ার্ল্ডে ইনভেস্টমেন্ট ক্যাপিটাল হয়ে গেল। গুজরাট ব্লুম করলো, বেঙ্গল শিল্প সম্ভাবনা কবরে চলে গেল, এখানকার শিল্প সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেল। ভারতীয় জনতা পার্টি আসলে, আবার বলছি, টাটার যে জমিটা কি হলো, চাষি জমি ফেরত পেল, চাষ হলো না। ওখানে সর্ষে বীজ ছড়ালেন আমাদের মুখ্যমন্ত্রী, ওখানে হলো কাশফুল। কাশফুলের পাশ বালিশ করার আইডিয়া আমাদের মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন। আবার বলছি, ওভারঅল যেগুলো ইস্যুগুলো, শিল্প সম্ভাবনা শেষ হলো। আমরা আসলে এখানে অবভিয়াসলি ল্যান্ড ব্যাংক পলিসি লাগবে। এসইজেড এর সুবিধা যদি আমি না দিই, এখানে পশ্চিমবঙ্গে শিল্প আসবে না। স্পেশাল ইকোনমিক জোন আমার অন্যান্য রাজ্যগুলো দিচ্ছে, যে রাজ্য যাবে শিল্প সেখানে যাবে। আর একটা দুঃখের বিষয়, কয়েকদিন আগে খবর হয়েছে, কেসও হয়েছে, ইন্ডাস্ট্রিদের ইনসেন্টিভ দেওয়া হয়, স্পেশাল ইনসেন্টিভ। স্পেশাল ইনসেন্টিভটা পশ্চিমবঙ্গের সরকার দেওয়া বন্ধ করে দিয়েছে, ফলে নতুন কোনো ইন্ডাস্ট্রি এখানে আর আসবে না। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পজিশন। রিসেন্টলি আমরা দেখলাম যে আইপ্যাকের কর্ণধার প্রতীক হুম। জৈনের বাড়িতে হুম। ইডি হানা দিলেন হুম। এবং সেই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে তৎপরতা আমরা দেখতে পেলাম, সেইটা নিয়ে তুমি কি বলবে? মানে সেটাকে কিভাবে ব্যাখ্যা করবে তুমি? প্রাণ ভোমরায় হাত পড়েছে। আগে শুনতাম হচ্ছে চোরের মায়ের বড় গলা, এখন দেখতে পাচ্ছি চোরের পিসির আরো বড় গলা। আইপ্যাকের অফিসে মুখ্যমন্ত্রী যাননি, আইপ্যাকের অফিসে গেছেন হচ্ছে তৃণমূল নেত্রী, সেখান থেকে ফাইল সরিয়ে নিয়ে এসছেন। আমরা দেখলাম মিডিয়াতে বেশ কিছু, ওখানে কিছু গভর্নমেন্ট ফাইলস ছিল। হুম। গভর্নমেন্ট ফাইলসগুলো আইপ্যাকের অফিসে করছিল কি, ফার্স্ট প্রশ্ন আমার থাকবে। সেকেন্ড, রেডের মাঝখানে গেলেন কি করে? আর থার্ড, অনেক অপদার্থ দেখেছি ওই ইডি অফিসারগুলোর বিরুদ্ধে শোকজ হওয়া উচিত, যারা ওইদিনকে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে ফাইল নিয়ে বেরোলেন কি করে? তাদের উচিত ছিল কন্ট্রোল করা। তাই না পারেন, তোরা ওই সার্ভিসের জন্য ফিট নয়, ওদের ইমিডিয়েটলি শোকজ হওয়া উচিত। তোমার কি মনে হয় যে ইডি, সিবিআই বা এই ধরনের যে জাতীয় ইনভেস্টিগেশন এজেন্সিস যেগুলো রয়েছে সেগুলোকে বিজেপি কন্ট্রোল করে? কন্ট্রোল করলে তো দিনকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেত। কন্ট্রোল করতেও মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হয়ে যেত, তাই না? কন্ট্রোল করলে তো অনেক কিছু হতো। আসলে ইডি সিবিআই একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এদের ক্যাডার যারা থাকে, মানে এদের যারা কাজ করে, হুম। স্টেট ক্যাডার যারা থাকে, স্টেট পুলিশ থেকে নেওয়া থাকে। এবার ধরুন তো, যেই পুলিশ অফিসারের পরিবার পশ্চিমবঙ্গে থাকে, যে ইডি অফিসার বা সিবিআই অফিসার, তার বাবার ক্ষমতা আছে মুখ্যমন্ত্রীর গায়ে হাত দেওয়ার, পরিবারের কি হবে? সুতরাং এই কথাগুলো লজিক থাকে, এই একটা ভয় ওখানেও থাকে। তো আমি সুপ্রিম কোর্টে মামলাটা আছে, ওটার দিকে তাকিয়েছি, দেখা যাক কি হয়। আচ্ছা, এই ইনভেস্টিগেটিং এজেন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি যে যেখানে বিরোধী দল রয়েছে হুম। বা যে রাজ্যে বিরোধী শাসন রয়েছে, বিরোধী দলের শাসন রয়েছে, সেখানে তারা এতটা তৎপর। অথচ যেখানে বিজেপির নেতা-মন্ত্রীরা যারা করাপশনের মধ্যে যুক্ত রয়েছে, আমরা দেখি না যে তারা অতটা অ্যাক্টিভ তাদের প্রতি। এটা তাহলে এই দ্বিচারিতা না, 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 কেন? একটু ভুল হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেজে চলে। বেশ কিছু জায়গায় বিজেপি কর্মীদের, বিজেপি নেতারাও অ্যারেস্ট হয়েছে সিবিআই এর হাতে, এরকম হুম। উদাহরণ কিন্তু আছে।
কিছু হলেই কুলদীপ সেঙ্গার বলা হয়। হুম, উন্নাও, হাথরাস সরি। হুম, কুলদীপ সেঙ্গারকে বিজেপি সাসপেন্ড করে দিল 6 বছর আগে। হুম, তাও তাকে বিজেপি নেতা আজও বলা হয়, হুম, বিজেপি বিধায়ক বলা হয়। তার বেলের অর্ডার দিয়েছিল, বেলের অর্ডার চ্যালেঞ্জ করে কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে গেছিল, তাই না? হুম। সুতরাং এটা বেসিক্যালি ঠিক না এই আইডিয়াটা। আমি এই নারদার কথা বলি। নারদার কথা অনেক সময় বলে শুভেন্দু দার কেন ধরা হয় না, এই না হয় না। শুভেন্দুকে বেশ কয়েকবার ডাকা হলো। সেম ভাবে তো সৌগত রায়কেও ধরা হয়নি। আফরিন আলীও তো অ্যারেস্ট হয়নি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ও তো অ্যারেস্ট হয়নি। তো ইনভেস্টিগেশন প্রসেসে চলে। তার সাথে দলের কোনো যোগাযোগ আছে বলে আমি মনে করি না। আচ্ছা, এই বিষয়ে হঠাৎ করে আমার মনে পড়ল যে রিসেন্টলি তুমি একটা টিভি ডিবেটে গিয়েছিলে। হুম। একটি খুব নামকরা একটি মিডিয়া হ্যাঁ, হাউসে হ্যাঁ। চ্যানেলে। তো সেখানে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আ অরূপ তিনি দা। না, হুম, না আমি আরেকজনের কথা বলছি। তিনি আইটির দুটো ব্যাখ্যা করেছিলেন। মানে যখন প্রতীক জানকে বলা হলো যে আইটির হেড, অথচ আমরা জানি যে তিনি নিজে আইটি সেলের হেড। তো একটা আইটি হলো ইনফরমেশন টেকনোলজি, আরেকটা আইটি হলো ইনসাইড ট্র্যাকিং। হ্যাঁ, তো আমি দেখুন আমি এইটার কিরকম ব্যাখ্যা আমি দেবেন? জানি না। আ একটা সিম্পল কথা, সুস্থতা কামনা করি ওর। তৃণমূলে কে আছে, কে কোথায় আছে না আছে কেউ জানে না। ওও জানে না। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হচ্ছে দেখুন যে ছেলেটা পুরো পশ্চিমবঙ্গকে বোঝায় যে পশ্চিমবঙ্গ খুব ভালো, এখানে কাজের সুযোগ অনেক ভালো, ভাতা-টাতা আছে। তার ৭০ বছরের বাবা গুজরাটে কাজ করে। ডাজন্ট লুক গুড, রাইট? মানে বড় হয়েছে, সংসার চালাক, দলের দালালিটা বন্ধ করে কিছু কাজ-ফাজ করুক। বাবা গুজরাটে কাজ করে যার, সে বোঝায় মানুষকে। পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে গুজরাটে কাজ করত। সে বোঝায় পশ্চিমবঙ্গ অত্যন্ত ভালো। আর আবার বলছি মাথা খারাপ হয়ে গেলে মানুষ ভুলভাল বকে। ওই আইটি হেডটাকে এটা কি সব বলে দিল ওই জানে। আমরা কেউ বুঝতে পারিনি ও কি বলেছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আজকে সোশ্যাল মিডিয়াতে ভীষণ ভাইরাল, একটা ভিডিও হঠাৎ করে দেখা যাচ্ছে যে আ এই টক শোতেই হুম, তৃণমূল কংগ্রেসের আরেকজন মুখপাত্র আ তুমি যেখানে বসেছিলে সেখানে তোমার গায়ে হাত দিয়ে হুম, এরকমভাবে আঙুল দিয়ে টাচ করল। হুম। এইটা ভীষণ রকমভাবে ভাইরাল হয়েছে। না দেখেছি, এটা আমি দেখেছি। এটা কি সেটিং তত্ত্বটাকে আরো বেশি আ হ্যাঁ, এটা হচ্ছে লাইভ মিডিয়ায় বসে যেখানে সব দলের প্রতিনিধি আছে, লাইভ রেকর্ডিং হচ্ছে, যেখানে আমাদের মাইকগুলো অলওয়েজ অন থাকে। মানে আমরা কথা বললে সেটা মিডিয়ার মাইকেও ধরা পড়বে। সেখানে বসে সেটিং করার কথা কারা ভাবে আমি জানি না। ফার্স্ট থিং আমরা এটা দেখেছেন ভিডিওটা, আমি হাত তুলেছিলাম। হুম, শতরূপ ঘোষ যখন বলছিলেন, আমি হাত তুলে দেয় আমার এটা হ্যাবিট। মানে আমি নোট করি এবং হাত তুলে রাখি। কারণ আমি নোটে হিসেবে উতরি। মাঝখানে ঢোকাটা আমার হ্যাবিট নয়। তো হাত তুলেছিলাম। এই সময় মোস্ট প্রবাবলি পেন চাওয়ার জন্য বা কি চাওয়ার জন্য আমাকে জাস্ট নক করেছিল। ওটা ফ্র্যাকশন অফ সেকেন্ডস হবে। আমি জাস্ট তাকিয়ে বললাম, "কি?" এইটুকু। তারপর আমাকে বলল, "পেন।" মানে এরপর ওইটুকুকে ক্লিপ করা হয়েছে। ওটা হয়তো মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড। তাকে কতটা বিট রেটে স্লো করা হয়েছে, স্লো করে সুন্দর করা হয়েছে। যে করেছে তার ক্রিয়েটিভিটিকে আমার নমস্কার। এরকম আরো চালিয়ে থাকবে। এটা এইটুকু মজা অন্তত থাকা ভালো। তাহলে আমাদের পডকাস্টের মাধ্যমে আজকে একদম ক্লিয়ার হলো। এগুলো নিয়ে বিতর্কেরও কিছু নেই। কারণ মহুয়া মৈত্র বিজেপি সাংসদের ছেলের বিয়েতে নাচতে যান। আমরা দেখেছি। আচ্ছা, আমি বললাম না পার্লামেন্ট ক্যান্টিনটা ওপেন হওয়া উচিত। যেমন আপনার মনে আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় একবার এরকম ভিডিও করে বিজেপিকে গালাগালি করছিল। পিছন থেকে রাজনাথ সিং জি এসে বলল, "সব ঠিক চল রহা হ্যায় না?" তো হুম। দিস আর নরমাল। আবার এখানে একটা পেন চেয়েছিল। এটাকে নিয়ে বিতর্কর কি আছে আমি জানি না। আর আমার ঘটনাটা মনেও ছিল না। ওই ভিডিওটা দেখে আমার মনে হলো হ্যাঁ, সামথিং লাইক দ্যাট হ্যাপেন্ড। ক্যাজুয়াল। আচ্ছা, আরজিকর মামলাটা, আরজিকর কাণ্ডটা যখন হয়েছিল, হুম, হুম। আ সেই সময় তুমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিলে। তো তুমি সেটার ব্যাপারে যদি আমাদের দর্শকদের একটু আরজিকর বলো যে মামলাটা যখন হয়েছিল, আরজিকর রেপ অ্যান্ড মার্ডারের ক্ষেত্রে আমার গুরুত্বপূর্ণ রোল খুব একটা কিছু ছিল না। তার নরমাল চলছিল। আমার আরেকটা অ্যাসপেক্ট এ ছিল। দ্যাট ইস স্ক্যাম কেস। আরজিকরে যেমন ওটা চলছিল, সাথে স্ক্যামের একটা সিন্ডিকেট চলছিল। তার এফেক্টেড হয়তো আপনারা বা আপনার দর্শকরাও। হুম, বায়োমেডিক্যাল ওয়েস্ট বিক্রি হচ্ছিল মার্কেটে। ফলে যে সিরিঞ্জ, যে স্যালাইন বটল, সেগুলো আবার রিসাইকেল হওয়ার চান্স ছিল একটা। সেগুলো হয়তো আপনাদের শরীরেও গেছে ওই সময়। হুম। লাশ উল্টোপাল্টা কাজ হচ্ছিল। টেন্ডার দুর্নীতি হচ্ছিল। আপনাদের এফেক্ট হচ্ছিল। আমার রোলটা ওখানেই ছিল। যার জন্য সন্দীপ ঘোষ আজও জেলে। সামনের ইলেকশনে বিজেপি শুধুমাত্র মমতা বিরোধিতা ছাড়া আর কি কোনো এজেন্ডা সামনের আনতে পারবে? ইলেকশনে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামই নেবে না হয়তো। আমার ওপিনিয়ন বলছি।
লাস্ট 4টে দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় মানে পশ্চিমবঙ্গে এই সভাগুলো করেছেন, 4টে সভা আপনি দেখে নেবেন। ভারতীয় জনতা পার্টি কী করবে বলেছে। পরিষ্কার বলছি, আমরা অন্নপূর্ণা ভাণ্ডার দেব, আমরা এখানে কাজের সুযোগ দেব, এখানে মেধা বিক্রি হবে না তার ব্যবস্থা করব, শিল্পায়ন হবে এখানে, শিল্প আসবে এখানে, মানুষ এখানে কাজ পাবে, পরিযায়ী শ্রমিক হিসাবে এখানকার ছেলে মেয়েদের বাইরে যেতে হবে না। সো এইগুলো আমাদের প্রতিশ্রুতি। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। আমরা অন্য রাজ্য যেগুলো করেছি সেগুলো এখানেও হবে। লাখপতি দিদি এখানেও আসবে, দ্রোণ দিদি এখানেও আসবে। আয়ুষ্মান ভারত কার্ড আসবে যেখানে, যার ফলে সেই কার্ড দেখে পশ্চিমবঙ্গের একটা মানুষ চেন্নাইয়ে গিয়ে চিকিৎসা করাতে পারে। এইগুলো আমরা এখানে করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, চুরি এতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো নিয়ে কথা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এতটা ইম্পর্টেন্ট নয়, তাকে ঘিরেই ভোট হবে। আগামী ইলেকশনে ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর মুখ কে হবে? ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী হবে। মুখ্যমন্ত্রীর মুখ মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টির কোনো কর্মী হবে। আমি আবার বলছি, আমার দেশের প্রধানমন্ত্রীও নিজেকে কর্মী বলেন, আমার দেশের বুথের একজন, সেও নিজেকে কর্মী বলেন। তো ভারতীয় জনতা পার্টি মানে মুখ্যমন্ত্রী ভারতীয় জনতা পার্টিরই একজন কর্মী হবেন। আজকে আমরা এই পডকাস্টের অলমোস্ট শেষ প্রান্তে চলে এসেছি। তো তুমি আমাদের চ্যানেলের মাধ্যমে যারা দর্শক তোমাকে দেখছে তাদেরকে কি বার্তা দেবে ফাইনাল? সেটা দিয়ে শুরু করেছিলাম। আমাকে প্রশ্ন করা হলো কেমন আছি, আমি উত্তর দিয়েছিলাম পশ্চিমবঙ্গের আর 5টা মানুষ যেমন আছে ঠিক সেরকমই আছি। 5টা সাধারণ মানুষ, তৃণমূলের নয়। তো আমার মানুষের কাছে এটুকুই বলা যে ভালো থাকুন, ভালো রাখুন, নিজের ভোটটা নিজে দিন, সকাল সকাল দিন, আর খেয়াল করবেন যেন আবার মৃতদের মর্তে আগমন না হয় ভোটের মধ্যে। ধন্যবাদ। আজকের কথাগুলো যদি তোমাদের ভেতরে একটুও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝবে এই পডকাস্ট এখানেই শেষ নয়। কারণ কিছু এপিসোড শোনা শেষ হয় কিন্তু মাথায় বাজতে থাকে বহুদিন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অবশ্যই করো, কিন্তু শুধু লাইক করে থেমে থেকো না, কমেন্ট করো, জানাও আমাদের তোমাদের ভিডিও কেমন লাগলো। এই কথাগুলোকে সঙ্গী করে রাখো আর সাবস্ক্রাইব অবশ্যই করো, কারণ পরের এপিসোডে হয়তো এমন কিছু কথা আসছে যেটা তুমি অনেক দিন ধরে নিজেকেই বলতে পারোনি। ততক্ষণ পর্যন্ত নিজের সাথে সৎ থাকো আর মনে রেখো, শোনো মন দিয়ে, কারণ কিছু কথা শব্দ ছাড়িয়েও থেকে যায়।